কারণে একটু বিরক্ত লাগার কথা। বাট একটু ফ্রাইডের মধ্যে সাবমিট করার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপর আমরা ফেজ টু এ কি করব সেটা আমরা নেক্সট ক্লাস বা নেক্সট উইকে বলবো। আচ্ছা, তো আমরা আহ, ঈদের ভ্যাকেশনের আগে যে টপিকে পড়ছিলাম সেটা হচ্ছে ইভ্যালুয়েটিং দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি। তো ইভ্যালুয়েটিং দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি, এটার আহ, কিছু স্টেপস এর সাথে আমরা পরিচিত হয়েছি। এটা কি প্রসিডিউরে আমাদের করা লাগবে। সো এখানে একটা স্টেপে আমরা দেখেছি যে আমরা কোয়ান্টিটেটিভ কিছু টেকনিক আছে সেটা ইউজ করতে পারি। সো সেরকম একটা কোয়ান্টিটিভ টেকনিকের আমরা কথা বলেছিলাম, যে বেনিশ এমএস স্কোর, যেটা আমরা বেনিশ মডেল নামে পরিচিত। সো এটা দিয়ে প্রাইমারিলি যেটা অ্যাসেস করা হয় যে হাউ লাইকলি যে একটা কোম্পানি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি কম্প্রোমাইজ করছে, যে রিপোর্টিং কোয়ালিটি কম্প্রোমাইজ করছে, এটা প্রবাবিলিটি আমরা অ্যাসেস করতে পারি। সো এটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। সো এটা আমরা প্রথমে শেষ করব, দেন আমরা একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব, দেন আমরা কোয়ালিটির আদার অ্যাসপেক্টস নিয়ে কথা বলবো রিমেনিং সেকশন। সো আপনারা খেয়াল করবেন যে আমরা এই টপিকে সেকশন 2টা পড়াচ্ছি না, বা সেকশন 2টা আমরা স্কিপ করছি, এজিউমিং দ্যাট যে আমরা সেকশন 2 এর সাথে আগের যে টপিকটা ছিল কোয়ালিটি রিলেটেড টপিক ওখানে পরিচিত হয়েছে। সো বেনিশ এমএস করে আমরা বলেছিলাম যে এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, এটার মিন আছে, এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে, মিন 0, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1 আছে। সো এটা এম স্কোরটা যত বেশি হবে, এই ভ্যালুটা যত বেশি হবে, দ্য পসিবিলিটিস অফ আর্নিংস ম্যানিপুলেশন ইজ হায়ার, এটা প্রবাবিলিটি বেড়ে যাবে। So এরকম একটা ইন্ডিকেশন আমরা পরিচিত হয়েছে। সো এটা যদি আমরা ড্র করার চেষ্টা করি বা একটু দেখানোর চেষ্টা করি, কাইন্ড অফ সাচ থিং, যে এটা যদি একটা নর্মালি ডিস্ট্রিবিউটেড কার্ভ হয়, এম স্কোয়ারের ডিস্ট্রিবিউশন, এখানে আমাদের এক্স ভ্যালুস বা আমরা এম স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছি, এটার ভ্যালু অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0, আর এটার নিচে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডায়াগ্রাম রাখলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1। সো এম স্কোরের সাথে যে প্রবাবিলিটি, এটা আমরা মেজার করি হচ্ছে লেফট সাইডের প্রবাবিলিটি এরিয়া দিয়ে। সো ইফ ইট ইজ সাচ থিং যে আমরা এম স্কোর পেলাম সে -1.2, তাহলে প্রবাবিলিটিস অফ আর্নিংস ম্যানিপুলেশন কত হবে এটা আমরা ক্যালকুলেট করব এই এরিয়ার প্রবাবিলিটিস দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ ম্যানিপুলেটিং আর্নিংস। এখন আহ, আমরা যদি বলি উম, আমরা একটা ডিফারেন্ট কালার নেই, তাহলে সে আমরা একটা কোম্পানির বললাম যে এম স্কোর হচ্ছে -1.2। এখন আহ, আরেকটা কোম্পানি, তার এম স্কোর পেলাম সে -0.8। এখন আমাকে বলেন এটা আমরা কোথায় প্লট করব, -1.2 নাকি -1.2 এর রাইটে? স্যার রাইট। রাইটে প্লট করবো। সে এই এরিয়াটা, সে এটা হচ্ছে কত, আমি এখানে লিখছি -0.8। তাহলে প্রবাবিলিটিস অফ আর্নিংস ম্যানিপুলেশন বাই দিস কোম্পানি, এটা কত হবে? এই পুরো এরিয়াটা হবে না? এখন জি স্যার। বলেন যে কোন কোম্পানিটা মোর লাইকলি টু ম্যানিপুলেট দ্য আর্নিংস, সেকেন্ড কোম্পানি না ফার্স্ট কোম্পানি?
সেকেন্ড কোম্পানিটা, যার এম স্কোর হচ্ছে -0.8। এই জন্য আমরা বলেছিলাম দ্য হায়ার দ্য এম স্কোর দ্য হায়ার দ্য প্রবাবিলিটি অফ আর্নিংস ম্যানিপুলেশন। কোনটা হায়ার, -1.2 হায়ার নাকি -0.8 হায়ার? স্যার -0.8। -0.8। 0.8 হচ্ছে হায়ার, ঠিক আছে। তো এইভাবে আমাদের ডিসিশন নিতে হবে। এখন আমরা একটা ডিফারেন্ট সিনারিওতে দেখাই, সেটা হচ্ছে সে আমরা বললাম যে আমাদের এম স্কোরের কাট অফ, আপনার কি কাট অফ টার্মের সাথে পরিচিত সিআইডি থেকে? কাট অফ রেট একটা বেঞ্চমার্ক। ইয়েস স্যার। তো আমরা বললাম যে এম স্কোরের বেঞ্চমার্ক হচ্ছে -1.2 ফর এক্সাম্পল। এখন আপনার কোম্পানির জন্য আপনি এম স্কোর পেলেন -0.8, তাহলে আপনার কোম্পানির প্রবাবিলিটি অফ আর্নিংস ম্যানিপুলেশন কাট অফের চেয়ে বেশি নাকি কম? বেশি স্যার। কাট বেশি। অফের ওই বেশি স্যার। ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনার কোম্পানির আরো ফার্দার ইনভেস্টিগেট করার প্রয়োজন আছে। আপনি ফার্দার অ্যানালাইসিস কাউ তো করবেন, মানে আপনার ভ্যালুয়েশনের জন্য কি অ্যানালাইসিস করবেন নাকি করবেন না, এটা একটা বিগ কোয়েশ্চেন হয়ে আপনার সামনে দাঁড়াবে, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত যে কিভাবে এমএসকোর থেকে ডিসিশন নিতে হয়। সো ইউজুয়ালি আমরা আহ আপনার যে এমএসকোরের যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা আমরা বলেছিলাম যে একটা রিগ্রেশন মডেল থেকে আসে, সেটা আমরা এক্সামে সাধারণত দিয়ে দিই। তো আপনার ইকুয়েশন মনে রাখার কোনো প্রয়োজন নাই, বাট যেটা আপনাকে মনে রাখতে হবে যে এখান থেকে আমি কিভাবে ডিসিশন মেক করবো, যা বা এখান থেকে আমার কি বোঝার আছে। ওকে। আর আপনি যদি এক্সেলে সার্চ করেন, সরি এক্সেলে না, গুগলে যদি আপনি সার্চ করেন, আপনি এক্সেলের একটা টেমপ্লেট পেয়ে যাবেন রেডিমেড। অনেকগুলো টেমপ্লেটে পাবেন। সো কিছু টেমপ্লেট আছে 5 ভেরিয়েবল বেনিশ এম স্কোর, কিছু টেমপ্লেট আছে 8 ভেরিয়েবল বেনিশ এম স্কোর। এখানে আমাদের কয়টা ভেরিয়েবল? একটা, দুইটা, তিনটা, চারটা, আচ্ছা স্যার। ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে। তো ওখানে আপনার ইনপুট দেওয়ার মতো সেল আছে। তো ওখানে জাস্ট আপনি ইনপুট দিলে আপনি বেনিশ এমএস করে ক্যালকুলেশন পেয়ে যাবেন। হোপফুলি আপনাদেরকে আমরা যে ফোল্ডারটা দিয়েছি, ওখানে বেনিশ এমএস করে একটা টেমপ্লেট আছে অলরেডি। সো ওখানে আহ, যে ভেরিয়েবলস গুলো ইনপুট দেওয়া লাগবে সেটা ইনপুট দিলে আপনি এমএস করে ক্যালকুলেশন পেয়ে যাবেন। সো যেটার উপর আমাদের মেইনলি ফোকাস করতে হবে যে আমরা এমএসকে থেকে কিভাবে ডিসিশন নিব। সো আমরা একটু ভেরিয়েবল গুলো একটু ইনভেস্টিগেট করে দেখি যে কেন আমরা মনে করছি যে একটা এমএস স্কোর বেশি হওয়া এটা প্রবাবিলিটিস অফ আর্নিংস ম্যানিপুলেশনকে বাড়িয়ে দেয়। সো প্রবাবলি এমএস স্কোরটা এমন ভাবে ক্যালকুলেট করা হয়েছে, বা এমএস স্কোরটা এমন একটা অ্যানালাইসিস থেকে এসেছে যেখানে ওই ভেরিয়েবলস গুলো নেওয়া হয়েছে যেটার মধ্যে একটা সিগন্যাল আছে, যেটার মধ্যে একটা ইনফরমেশন আছে, হিডেন ইনফরমেশন আছে, যেটা বলতে পারে যে আর্নিংস ম্যানিপুলেশন করার প্রবাবিলিটি বাড়তে পারে, এটা যদি এরকম হয়। So, আমরা একটু বোঝার চেষ্টা করি। So, আমরা দুই একটা ভেরিয়েবল নিয়ে লাস্ট ক্লাসে কথা বলেছিলাম, আমরা হয়তো একটা নিয়ে একটু আবার রিপিট করব। সো সে ফর এক্সাম্পল ডেইলি সেলস রিসিভেবল ইন্ডেক্স। তো এখানে আমরা দেখছি যে সেলস এর প্রপোর্শনে রিসিভেবলস কারেন্ট পিরিয়ডে কেমন কম্পেয়ার টু সেলস এর প্রপোর্শনে রিসিভেবলস প্রিভিয়াস পিরিয়ডে কেমন ছিল। সো রিমেম্বার, এটা যদি একটা পজিটিভ ভ্যালু হয়, বা এটা যদি একটা আপনার ওয়ানের চেয়ে বড় হয়, ঠিক আছে। সো তাহলে আপনি দেখবেন যে এটা এমএসকোর কে পজিটিভলি ইনফ্লুয়েন্স করছে, মানে এটা যখন বাড়ছে তখন এমএসকোর বেড়ে যাবে। এমএসকোর বাড়াটা কি আমাদের জন্য ভালো নাকি এমএসকোর কমাটা আমাদের জন্য ভালো? কমাটা ভালো। কমাটা। ভালো। তো আমরা দেখছি যে এটা এমন কিছু যেটা এমএসকোর কে বাড়াতে পারে। সো আমরা হয়তো বুঝবো যে এটা যে কারণে বাড়ছে সেই কারণটা হয়তো বা আর্নিংস ম্যানিপুলেশন কে ইনফ্লুয়েন্স করে। So, আমরা একটু দেখি যে সেটা কি। সো সেলস এ প্রপোর্শনাল রিসিভেবলস, সো এটা যখন
বাড়ে বা এটা যখন প্রপোর্শনটা বাড়ে তখন আমরা কিছু সিগন্যাল বা কিছু স্মেল করতে পারি যে কোম্পানি হয়তো বা আপনার অ্যাগ্রেসিভ রেভিনিউ রিকগনিশনে যাচ্ছে বা কোম্পানি হয়তো অ্যাগ্রেসিভ ক্রেডিট সেলে যাচ্ছে। সো অ্যাগ্রেসিভ রেভিনিউ রিকগনিশন আপনি যেভাবে করেন না কেন, যে পলিসিতে যান না কেন, কনসিকুয়েন্স হচ্ছে রিসিভেবলস বাড়তে থাকবে। সো দিস ইজ সামথিং কানেক্টেড টু ইন দ্যাট ওয়ে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গ্রস মার্জিন ইন্ডেক্স। এখন গ্রস মার্জিন ইন্ডেক্স আমরা কি দেখার চেষ্টা করি? সো গ্রস মার্জিন ইন্ডেক্স, এটার ভেরিয়েবলটা দেখেন, গ্রস মার্জিন অফ দ্য প্রিভিয়াস ইয়ার ডিভাইডেড বাই গ্রস মার্জিন অফ দ্য কারেন্ট ইয়ার অথবা কারেন্ট পিরিয়ড। সো এটা যদি আমরা সে গত বছরের গ্রস মার্জিন ছিল আপনার 100 গত বছরের, আর এই বছর হচ্ছে 120, ঠিক আছে? সো তখন এই স্কোরটা কত আসবে বা এই ভ্যালুটা কত আসবে? লেস দেন 1 আসবে নাকি মোর দেন 1 আসবে? More than one. এটা ইন্ডিকেশনটা দেখেন, আমি বলেছি যে প্রিভিয়াস পিরিয়ডে গ্রস মার্জিন হচ্ছে 100 আর কারেন্ট পিরিয়ডে গ্রস মার্জিন, এটা কি টি না? হ্যাঁ, কারেন্ট পিরিয়ডে গ্রস মার্জিন হচ্ছে 120। এখন গ্রস মার্জিন কি ইন্ডেক্সটা কি বেড়েছে নাকি কমেছে? আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গ্রস মার্জিন বাড়ার কারণে এটা হলো নাকি কমার কারণে এটা হলো? গ্রস মার্জিন আগের পিরিয়ডের চেয়ে বেড়েছে নাকি কমেছে? বেড়েছে স্যার। বেড়েছে স্যার। পিরিয়ডে বেড়েছে, ঠিক আছে। এখন উল্টো যদি সিনারিও হতো, সে গত পিরিয়ডে ছিল আমার এটা ছিল 80, আহ এখন এখন হচ্ছে 40, তাহলে গ্রস মার্জিন কি হলো? কমেছে। কমে গেছে স্যার। কত পার্সেন্ট কমেছে? 50%, তাই তো? 50% কমেছে। এখন গ্রস মার্জিন যখন আমার কমে গেল, ভেরি লাইকলি যে আমার অন্যান্য মার্জিন গুলো বেশ ভালোভাবে এফেক্টেড হবে, তাই না? জি স্যার। তো আমি তো চাই না যে আমি পারফরমেন্স খারাপ করেছি এটা দেখাই। So আমি চাই যে আমি ভালো পারফর্ম করেছি। সো একটা কোম্পানি যখন যেখান থেকে তার আই মিন মেইন কম্পেনসেশন শুরু হয়, গ্রস মার্জিন, এখানে তারা এফেক্টেড হয়, দ্য চান্সেস আর হায়ার যে এই কোম্পানিগুলো কি করতে পারে, আর্নিংস ম্যানিপুলেশন করতে পারে। আই মিন আমরা সাধারণত যখন পারফরমেন্স খারাপ করি তখন আমাদের ম্যানিপুলেশনের প্রবাবিলিটিস বেড়ে যায়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাসেট কোয়ালিটি ইন্ডেক্স। এখানে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে কনভেনশনালি অ্যান্ড ইজ এ লং টার্ম বিলিভ যে যে কোম্পানিটার ফিজিক্যাল অ্যাসেট বা টেনজিবল অ্যাসেট নামে যেটা আমরা চিনি, এই টেনজিবল অ্যাসেটের প্রপোর্শন যত বেশি তত ওই কোম্পানিটার উপর রিলায়েবিলিটি বেশি বা ওই কোম্পানিটার স্ট্রেংথ বেশি কম্পেয়ার টু আরেকটা কোম্পানি যে কোম্পানির টেনজিবল অ্যাসেট কম। ঠিক আছে, আপনি যদি এখন টেক কোম্পানির কথা বলেন, বা আমরা যে কোম্পানিগুলো এখন আই মিন top companies in terms of the market cap in a global stock market index, এই কোম্পানিগুলোর একটা বড় প্রপোর্শন কিন্তু ইনটেনজিবল অ্যাসেট। সো আমরা সেই কোম্পানিগুলো হয়তো সাকসেসফুল কোম্পানি, হয়তো সেখান থেকে আমরা বুঝতে পারবো না, বাট আপনি যদি ফাইন্যান্সিয়াল স্ক্যামের হিস্ট্রি দেখেন, যে কোম্পানিগুলো সবচেয়ে বেশি সাথে স্ক্যামের কারণ ছিল, তো সেই কোম্পানিগুলো টেনজিবল অ্যাসেটের প্রপোর্শন কম ছিল। তো ওখান থেকে মূলত ব্যাপারটা আসছে যে এখানে আমরা যেটা দেখার চেষ্টা করি, একটা কোম্পানির ইনটেনজিবল অ্যাসেটের প্রপোর্শন
কেমন, ইনটেনজিবল অ্যাসেটের গ্রোথ কেমন। So, আমরা যদি দেখি যে প্রথমে যেটা নিউমেরেটর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কারেন্ট পিরিয়ডে ইনটেনজিবল অ্যাসেটের প্রপোর্শন রিলেটিভ টু টোটাল অ্যাসেট। সো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এন্ড কারেন্ট অ্যাসেট এটা আমরা বাদ দিচ্ছি 1 থেকে। ওকে, রেসপন্ড না করি আমরা কি মাইক্রোফোনটা একটু সাইলেন্ট রাখতে পারি? মাইক্রোফোন একটু সাইলেন্ট রাখি সো দ্যাট এটা বাকিদের জন্য নয়েসের কারণ হবে না। আচ্ছা, তো আমরা মূলত এখানে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে টেনজিবল অ্যাসেটের প্রপোর্শন আউট অফ দ্য টোটাল অ্যাসেট এটা বাদ দিচ্ছি 1 থেকে, সো দ্যাট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে টোটাল অ্যাসেটের কত প্রপোর্শন ইনটেনজিবল অ্যাসেট রিলেটিভ টু ইনটেনজিবল অ্যাসেট অফ দ্য প্রিভিয়াস ইয়ার অথবা প্রিভিয়াস পিরিয়ড। সো যেটাই বলছিলাম যে যখন ইনটেনজিবল অ্যাসেটের আপনার ইনটেনজিবল অ্যাসেটের গ্রোথ বাড়ে বা ইনটেনজিবল অ্যাসেটের প্রপোর্শন বাড়ে, বা গত পিরিয়ডের তুলনায় এই বছরের ইনটেনজিবল অ্যাসেটের প্রপোর্শন বাড়লো, ওখানে একটা সিগন্যাল পাওয়া যায় প্রবাবলি কোম্পানি ইজ ট্রাইং টু ক্যাপিটালাইজ সাম অফ দ্য এক্সপেন্সেস। আমরা যদি সিম্পলি চিন্তা করি ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইজ ইকুয়াল টু প্রফিট, রাইট? আমার প্রবলেম হয়েছে কোথায়? আমার প্রবলেম হয়েছে প্রফিট, আমি প্রফিটটা ভালো দেখাতে পারছি না। So, আমরা জানি যে এক্সপেন্সের দুটো পোর্শন, একটা হচ্ছে কারেন্ট এক্সপেন্স, একটা হচ্ছে যে এক্সপেন্সকে আমরা কি করতে পারি, ডেফার করতে পারি। সো এটার পেছনে প্রপার অ্যাকাউন্টিং চেকলিস্ট আছে কোনটাকে আমরা কারেন্ট এক্সপেন্সে দেখাবো, কোন এক্সপেন্সকে আমরা ডেফার করতে পারবো। ঠিক আছে, সে ফর এক্সাম্পল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। সো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এটা এক সময় একটা বড় একটা প্রপোর্শন ডেফার করা হতো উইথ দ্য গ্রাউন্ড দ্যাট যে এখানে আপনার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স থেকে যে কনসিকুয়েন্সটা আসবে এটার বেনিফিট পাওয়া যাবে বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে। তো এটার একটা বড় প্রপোর্শন কি করা হতো, ডেফার করা হতো। বাট এটা নিয়ে ডিবেট শুরু হলো, কারণ অনেক কোম্পানি যেটা করার চেষ্টা করছিল হয়তোবা সেই রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট যেটা এক্সপেন্স করা হয়েছে সেটা আউটরাইট ফেইলিওর, এখান থেকে বেনিফিট পাওয়ার কোনো সুযোগ নাই। বাট কোম্পানি ইজ ট্রাইং টু ইউটিলাইজ দিস ক্লাসিফিকেশন। তারা যেটা করছে যেখানে হয়তো ভেরি অবভিয়াস যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থেকে আর বেনিফিট তেমন পাওয়া যাবে না, তো সেখানে সেটা তার কি করার কথা, তার এটাকে টোটাল স্পেন্ড করার কথা যে পিরিয়ডে এক্সপেন্সটা ইনকার হচ্ছে। সো তারা সেটা না করে এক্সপেন্সটাকে ডেফার করছিল। সো কারণ হচ্ছে এটা পুরোটা যদি আমি কিসে দেখাই, এক্সপেন্সে দেখাই, তাহলে কিন্তু আমার প্রফিট উইল বি ইটেন আপ। ঠিক আছে, সো এটাকে কি করা হচ্ছিল, প্রফিটকে বিউটিফাই করার জন্য তারা আহ, কিছু কিছু এক্সপেন্সকে ডেফার করে দিচ্ছিল। সো জাস্ট একটা এক্সাম্পল বললাম। সো দিস ইন্ডিকেটস দ্য এক্সেসিভ এক্সপেন্ডিচার ক্যাপিটালাইজেশন। সো এটা যখন বাড়বে এটাকে আমরা ভালোভাবে দেখছি না। সো ইউ সি যে এটা প্লাস কোএফিসিয়েন্টে আছে। ওকে, নেক্সট আমরা সেলস গ্রোথ ইন্ডেক্স। সো সেলস গ্রোথ ইন্ডেক্সে যেটা হয় আমরা দিস ইজ সিম্পলি দ্য সেলস গ্রোথ, গত পিরিয়ডের তুলনায় এই পিরিয়ডে সেলস কেমন বেড়েছে। অবভিয়াসলি একটা কোম্পানির সেলস যখন বেড়েছে বা সেল যখন বাড়লো এটা একটা গুড নিউজ, বাট এটা কিভাবে আর্নিংস ম্যানিপুলেশনের প্রবাবিলিটিস কে বাড়িয়ে দেয়। সো দ্যাট শুড বি সারপ্রাইজিং। তো এটার যে রেসপন্সটা, সেই রেসপন্সটা হচ্ছে এমন যে একটা কোম্পানি অবভিয়াসলি এটা যদি সেলস গ্রোথটা অর্গানিক্যালি হয় তাহলে তো ভালোই, বাট অনেক সময় একটা কোম্পানি অ্যাগ্রেসিভ রেভিনিউ রিকগনিশন করেও কি করতে পারে, সেলস গ্রোথ বাড়াতে পারে। সো তাদের কি ধরনের পারপাস থাকে, তারা কেন সেলস গ্রোথ বাড়াতে চায়? সো তারা যে কারণে সেলস গ্রোথ বাড়াতে চায়, তারা যারা ক্যাপিটাল প্রোভাইডার্স আছে তাদেরকে এটা দেখাতে পারে আমরা তো ভালো সেলস করছি, আমাদের গত বছরের তুলনায় এই বছরের সেলস গ্রোথ ইজ ইমপ্রেসিভ, আমাদের টার্গেটের চেয়ে সেলস গ্রোথ অনেক বেশি। সো
you can rely on us, you can provide your hard-earned capital to make it grown with us. সেটা আপনারা করতে পারেন। সো এই কাজটা করার জন্য অনেক সময় কি করা হয়, সেলস গ্রোথটাকে ইউজ করা হয়। সো ক্যাপিটাল নিয়ে আসার জন্য, নতুন ক্যাপিটাল নিয়ে আসার জন্য। এখন হয়তোবা সেই ক্যাপিটালের ইউটিলাইজ করার মতো তাদের তেমন অপরচুনিটিস নাই, বাট তারা ক্যাপিটাল আনার চেষ্টা করছে। So, ওই ক্ষেত্রে হয়তো তারা সেলস গ্রোথটা বাড়িয়ে দেখাতে পারে। ঠিক আছে, নেক্সট ওয়ান হচ্ছে ডেপ্রিসিয়েশন ইন্ডেক্স। আমরা জানি যে ডেপ্রিসিয়েশন, আমরা হয়তো ফাইন্যান্সের দিক থেকে ক্যাশ ফ্লোস নিয়ে বেশি কনসার্ন, বাট অ্যাজ এ জেনারেল ইনভেস্টর সে কিন্তু প্রফিটের দিকে ভালো অ্যাটেনশন দেয়, নট নেসেসারিলি যে সবসময় সে ক্যাশ ফ্লো দিকে তাকায়। ঠিক আছে, এটা একটা জেনারেল ইনভেস্টর পারসেপশন বলছি। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে ডেপ্রিসিয়েশন যাই হোক, এটা প্রফিটকে কমিয়ে ফেলে। সো অনেক সময় যেটা করা হয়, ডেপ্রিসিয়েশনের যে পার্সেন্টেজ, এই ডেপ্রিসিয়েশনের পার্সেন্টেজকে আপনার বা ডেপ্রিসিয়েশনের ভ্যালু গুলো কমানো হয়। আর ডেপ্রিসিয়েশনের ভ্যালু কমানো মানে আপনি ডেপ্রিসিয়েশন কম চার্জ করছেন, সো দ্যাট ইউর প্রফিট ইজ নট ম্যাসিভলি এফেক্টেড। সো আমাদের যেটা এক্সপেকটেশন যে অন অ্যান অ্যাভারেজ এভরি পিরিয়ডে বা এভরি ইয়ারে ডেপ্রিসিয়েশন রিলেটিভ টু আপনার কি বলবো, যেটা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট আছে বা গ্রস যে ভ্যালুটা আছে, বা এটার যে প্রপোর্শন বা অ্যাভারেজ ডেপ্রিসিয়েশন রেট যেটা আমরা ক্লাসে দেখিয়েছিলাম, সেটা একটা স্টেবল পার্সেন্টেজে থাকুক। তো সেটা যদি স্টেবল পার্সেন্টেজে না থাকে, তখন আমরা যদি দেখি যে এটা কোন একটা পার্টিকুলার কয়েকটা পিরিয়ড এটা কমেছে, তখন আমাদের একটু সাসপেক্ট করা উচিত যে এটা কমার পিছনে ভ্যালিড রিজন আছে কিনা। নেক্সট হচ্ছে সেলস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ইন্ডেক্স। সো সেলস জেনারেল এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সপেন্স ইন্ডেক্স আছে, সো দ্যাট ইজ ইন সাম, যে সব এক্সপেন্স সেলস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভাইডেড বাই সেলস অফ দ্য কারেন্ট পিরিয়ড। এখানে এটা সাবস্ক্রিপ্টই হবে, আহ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা এটা হচ্ছে, এটা সাবস্ক্রিপ্টই হবে, এটাও সাবস্ক্রিপ্টই হবে, লাইক দিস। ঠিক আছে, সো এখানে আমাদের যেটা ইন্ডিকেশন সেটা হচ্ছে আহ, আমারও সেম সেল জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের একটা প্রপোর্শন আছে রিলেটিভ টু দ্য টোটাল সেলস। সো এটা যদি বেড়ে যায়, ইট রিফ্লেক্টস দ্যাট যে হয়তো বা কোম্পানির সেলিং টিম বা ম্যানেজমেন্ট টিম দে আর নট অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ এক্সপেক্টেড। সো তারা যেটা করতে পারে, যে তারা ম্যানিপুলেশনের রিসোর্ট করতে পারে টু হাইড দেম দে আর অ্যাকচুয়ালি নট অ্যাজ ইনএফিশিয়েন্ট reflected by the sales general administrative expenses. So ম্যানেজমেন্ট যখন ইনএফিশিয়েন্ট হয়, সো তখন probabilities of earnings manipulation becomes higher. এখন ম্যানেজমেন্ট কিভাবে ইনএফিশিয়েন্ট বুঝবো, সেটা হচ্ছে যখন আমরা সেলস এর প্রপোর্শনে যেটা এসজিএন এক্সপেন্সেস, এটা যদি আমরা বেড়ে যেতে দেখি। নেক্সট ওয়ান ইজ অ্যাক্রুয়ালস। সো ভেরি অবভিয়াস যে অ্যাক্রুয়ালস যখন একটা কোম্পানির বেশি থাকবে, আমার রেভিনিউর একটা বিগ চাঙ্ক যখন অ্যাক্রুয়ালস থাকবে, তখন আমার প্রবাবিলিটিস অফ আর্নিংস ম্যানিপুলেশন বেশি হবে। ফাইনাল ওয়ান ইজ দ্য লিভারেজ ইন্ডেক্স। লিভারেজ ইন্ডেক্স ইজ সাচ দ্যাট যে আমার যখন লিভারেজ থাকে, so আমাকে, আপনারা পড়েছেন হয়তোবা, কিছু কভেনেন্ট আমাকে অবে করতে হয়। সো এমন যদি হয় যে আমি যা আমার কোম্পানিতে হচ্ছে হয়তোবা আমার পারফরমেন্স খারাপ, So আমি যদি সেটা শো করি, আমার যারা ক্রেডিটর, আমার যারা বন্ড ইনভেস্টর, তারা ফিল করতে পারে যে তারা ফিল করতে পারে না, তারা হয়তো সু করতে পারে যে আমি
কভেনেন্ট ব্রেক করছে, আমি কভেনেন্ট গুলো ঠিক মতো মেনটেন করতে পারছি না। সো ওই ক্ষেত্রে আমি চাইবো যে তারা যেন সেই আন্ডারস্ট্যান্ডিংটা তাদের না হয়, আমার আর্নিংস যে ভালো, আমার পারফরমেন্স যে ভালো, সেটা যেন তারা এরকম একটা সিগন্যাল পায়। সো ওই ক্ষেত্রে একটা কোম্পানির যখন লিভারেজের প্রপোর্শন বাড়ে রিলেটিভ টু দ্য প্রিভিয়াস পিরিয়ড অফ প্রিভিয়াস ইয়ার, দ্য চান্সেস অফ আর্নিংস ম্যানিপুলেশন বিকামস হায়ার। ঠিক আছে, স্যার দ্য ওয়েজ যে আমরা কিভাবে বেনিশ এমএস কোডটা আন্ডারস্ট্যান্ড করতে পারি। So, আমরা একটু একটা ইলাস্ট্রেশন দেখবো টেক্সট থেকে দ্য বেনিশ এমএস কোড। আমরা কি পিডিএফটা দেখতে পাচ্ছি? একটা পিডিএফ ফাইল ওপেন করেছি আপনাদের টেক্সটের জি সফট কপিটা। আচ্ছা, সো এখানে যেটা বলছে সে ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। সো বেনিশ এমএস করে যে 8টা ভেরিয়েবল, এই 8টা ভেরিয়েবল আমরা ডিসকাস করছি, সে 8টা ভেরিয়েবল এখানে দেওয়া আছে, সে 8টা ভেরিয়েবলের ভ্যালু কত সেটাও দেওয়া আছে, 8টা ভেরিয়েবলের যে কোএফিসিয়েন্ট সেটাও দেওয়া আছে। আমরা একটু কোএফিসিয়েন্টস গুলো দেখছিলাম। তো এখানে ক্যালকুলেশনস কি হবে সেটাও দেওয়া আছে। ফাইনালি আপনাকে এমএস করে বলা আছে। সো এই জন্য আমি বলছিলাম যে এমএস করে ক্যালকুলেশন ইজ লেস ইম্পর্টেন্ট দেন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এমএস কোড। ঠিক আছে, এবং এটা আপনি নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে ক্যালকুলেট করলে কত অ্যাসোসিয়েটেড প্রবাবিলিটিস আসবে লেফট টেইলে সেটাও বলা আছে 10.93%। সো এই প্রবলেমটা আমরা কিভাবে দেখবো? So, আমাদেরকে দুটো কোশ্চেন করা হচ্ছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, would the results of the Benish model lead an analyst using a -1.78 MS score as a cutoff to flag the XYZ as a likely manipulator? So আমার cutoff হচ্ছে -1.78, আর আমি যে কোম্পানির এমএস স্কোর ক্যালকুলেট করছি তার এমএস স্কোর কত? -1.231। এখন আমাকে বলেন যে কোম্পানিটা কি লাইক ম্যানিপুলেটর, এমএস স্কোরটা -1.3, ইজ ইট হায়ার দেন দিস ওয়ান অর লোয়ার দেন দিস ওয়ান? স্যার হায়ার দেন। হায়ার স্যার হায়ার। যদি হায়ার, তখন আমরা বলতে পারবো কি আর্নেক্স ম্যানিপুলেশন আছে, তাই না? Yes, sir. হ্যাঁ, আর্নেক্স ম্যানিপুলেশনের জন্য সে একটা প্রপার ক্যান্ডিডেট এবং তাকে আমরা রেড ফ্ল্যাগ করতে পারি। ঠিক আছে, সো অবভিয়াসলি যে কোনো টেস্ট অফ হাইপোথেসিসে আপনার কিছু এরর্স থাকে, সেটা আপনারা দেখে নেবেন, টাইপ 1 টাইপ 2 এরর থাকে। সো এখানে আমরা সেরকম প্রবাবিলিটিস আছে। সো এখানে আমরা নেক্সট কোশ্চেন যেটা, এটা হচ্ছে রিলেটেড টু দ্য এক্সপ্লেনেশন উই হ্যাভ মেড আর্লিয়ার, দ্য ভ্যালুস অফ ডেইলি সেলস রিসিভেবলস, তারপর গ্রস মার্জিন ইন্ডেক্স, সেল চ্যানেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ইন্ডেক্স, ডেপ্রিসিয়েশন ইন্ডেক্স, অল আর গ্রেটার দেন 1। সো আপনি যদি এগুলোর ভ্যালুস গুলো দেখেন, ডিএসআর, ডিএসআর, এসজিআই, তারপর ডেপ্রিসিয়েশন, দেন গ্রস মার্জিন ইন্ডেক্স, সবগুলো কোএফিসিয়েন্ট ইজ গ্রেটার দেন, আই মিন সবগুলো কোএফিসিয়েন্ট কিন্তু পজিটিভ। সো আপনি যদি এই ভ্যালুগুলো দেখেন এখানে, যে কোনো একটা সে, এই চারটার কথা বলা হচ্ছে, এটা, এটা একটা, দেন গ্রস মার্জিন ইন্ডেক্স, দেন এসজিআই, এটা, দেন লাস্ট ওয়ান ডেপ্রিসিয়েশন ইন্ডেক্স। সবগুলোর ভ্যালু দেখেন তো ওয়ানের চেয়ে বেশি কিনা? জি স্যার বেশি। আপনার ভ্যালু ওয়ানের চেয়ে বেশি, তাহলে তারা কি কিভাবে কন্ট্রিবিউট করছে? বেনিশ এমএসকিউ কি বাড়াচ্ছে নাকি কমাচ্ছে? বেনিশ এমএসকিউ কে তারা বাড়াচ্ছে, বিকজ ইটস গ্রেটার দেন 1। তার মানে আপনার যে ইন্টারপ্রিটেশনটা বলছিলাম যে গত বছরে রিসিভেবলস প্রপোর্শন টু সেলস এর তুলনায় এই বছরে সেলস এর প্রপোর্শনে রিসিভেবল যত বেড়েছে, সেটা আমার কিসের প্রবাবিলিটিস বাড়িয়ে দিচ্ছে? আপনার প্রবাবিলিটিস অফ আর্নিংস ম্যানিপুলেশন বাড়িয়ে দিচ্ছে। ওকে, সো এই চারোটার জন্যই একই অবস্থা, চারোটাই কিন্তু এমএসকিউ কে বাড়িয়ে দিচ্ছে।
যেহেতু কি হয়েছে আপনার এটা ওয়ানের চেয়ে বেশি। এখন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই যে কোনটা এম স্কোয়ার কে কমিয়ে দিচ্ছে। সে কেন বাড়িয়ে দিচ্ছে এটা তো বুঝতে পারছেন, যে গত বছরের প্রপোর্শন অফ রিসিভেবলস টু সেলস সেটার তুলনায় এই বছরের প্রপোর্শন অফ রিসিভেবলস টু সেলস বেড়ে গেছে, তাই তো এটা বেড়েছে নাকি? কমলে তো এটা ওয়ানের চেয়ে বেশি হতো না, কমলে তো এটা ওয়ানের চেয়ে কম হতো না। জি স্যার। সো যেগুলো ওয়ানের চেয়ে কম আছে সেখানে কিন্তু কি হয়েছে, সেলস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের কথা আমরা বলেছি ইনএফিসিয়েন্সি। এটা যদি 0.6 হয় তাহলে আমরা কি ইনএফিসিয়েন্সি বেড়েছে বলতে পারবো? আমরা এটা কনস্ট্রাকশনের দিকে একটু তাকাই, হ্যাঁ স্যার। এটা কনস্ট্রাকশনটা একটু দেখেন। গত বছর এটা যদি 0.6 হয়, এই ভ্যালুটা যদি 0.6 হয়, গত বছরের তুলনায় এই বছর আমার এসজি এন্ড এক্সপেন্স কি বেড়েছে নাকি কমেছে? স্যার কমেছে। 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 কমেছে That স্যার। does not indicate the increasing inefficiency, rather increasing efficiency, right? সো এটার কারণে কিন্তু এম স্কোর বাড়ে না, এটার কারণে এম স্কোর কি হয়েছে, কমেছে স্যার। কমেছে। সো কোনটা কারণে কমছে কোনটা কারণে বাড়ছে এটা আন্ডারস্ট্যান্ড করা লাগবে। সো আমরা টেস্টের জন্য আমরা এম স্কোরে একটা প্রবলেম থাকে, আপনারা হয়তো প্রিভিয়াস কোশ্চেন দেখলে দেখবেন। সো এম স্কোরটা একটু দেখবেন। আর আহ, যদি আপনার কোম্পানি জন্য এই ডাটাগুলো থাকে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, সো এটা আপনার টার্ম পেপারের জন্য একটা প্লাস পয়েন্ট। আপনার কোম্পানির আর্নিংস ম্যানিপুলেশনের প্রবাবিলিটিস কেমন সেটা আপনি অ্যাসেস করতে পারলেন, দ্যাট উইল গিভ ইউ অ্যান এক্সট্রা ইনফরমেশন যে আপনি ফার্দার অ্যানালিসিস এন্ড ভ্যালুয়েশন আপনি কিভাবে প্রসিড হবে। ওকে, নেক্সট আমরা প্রসিড হই। ইন এডিশন টু দ্য এমএস স্কোর আমাদের হাতে কি আর কোনো টুল আছে কিনা, কোয়ান্টিটেটিভ টুল যেটার মাধ্যমে আমরা অ্যাসেস করতে পারি আর্নিংস কোয়ালিটি ইজ লাইকলি টু বি কম্প্রোমাইজড। সো সেরকম কিছু টেকনিক্স আছে, সেটা আমরা একটু দেখবো। সেখানে আমরা জাস্ট দুই একটা ডিসকাস করার চেষ্টা করছি। ভেরি কমনলি accruals quality, accruals quality in the fact that যে আপনার accruals এর অ্যাভারেজ কালেকশন পিরিয়ড কেমন বা accruals এর কালেকশন ডেজ কেমন সেটা দেখে আপনি accruals এর কোয়ালিটি অ্যাসেস করতে পারেন। এবং যে যাদেরকে আপনি accrual বেসিসে সেলস করেছেন তাদের প্রিভিয়াস পারফরমেন্স কেমন সেটাও আপনি অ্যাসেস করতে পারেন। সো এরকম কিছু অ্যাসেসমেন্ট টেকনিক্স আছে, সেখান থেকে আমরা আমার কোম্পানির accruals কোয়ালিটি অ্যাসেস করতে পারি। অডিটর চেঞ্জ, সো আপনারা জানেন বা আপনারা দেখেছেন অডিটর মাইট ইস্যু সাম কোয়ালিফাইড অপিনিয়ন অথবা অ্যাডভার্স অপিনিয়ন যখন আহ, তার অ্যাকর্ডিং টু অডিট স্ট্যান্ডার্ড বা যা তার যেগুলো পাওয়ার কথা ছিল সে সেগুলো মিস করেছে বা সে সাসপেক্ট করছে এই ব্যাপারগুলো। সো আমরা অডিটরস রিপোর্টের লিমিটেশনস কি সেটা আগে বলেছিলাম। সো কোম্পানিজ তো এই ব্যাপারে অ্যাওয়ার। সো কোম্পানিজ সাধারণত যে কোম্পানিজ গুলো ভালো কোম্পানি না সে কোম্পানিজ গুলো সাধারণত ভালো অডিটর সিলেক্ট করে না। আবার যে কোম্পানিজ গুলো ভালো কোম্পানি তারা কিন্তু অডিট কোম্পানিগুলোর মধ্যে রেটিং আছে। সো কিছু অডিট কোম্পানিজ আছে খুব ভালো, কিছু অডিট কোম্পানিজ আছে তেমন ভালো না। আমরা হয়তো নিউজ পেপারে সচরাচর দেখি যে কিছু অডিট কোম্পানিকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে। সো দিস রিফ্লেক্ট যে অডিটরের যে কাজটা করার কথা ছিল সেই কাজটা সে প্রপারলি করে নাই। ম্যাটার হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে অডিটররা ঠিক মতো তাদের কাজটা করছে। সো ওই ক্ষেত্রে কোম্পানির একটা, যে কোম্পানিগুলোর পারপাস ভালো না তাদের একটা টেন্ডেন্সি থাকে যে তারা হয়তো বা
অডিটরের সাথে কন্ট্রাক্ট ডিসকন্টিনিউ করবে। সো এই ক্ষেত্রে এটা রেস্ট্রিক্ট করার জন্য রেগুলেটর যেটা করেছে যে একজন অডিটরের সাথে আপনি যখন কন্ট্রাক্ট করবেন যে সে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অডিট করবে, তার কন্ট্রাক্টটা নট মোর দেন 3 ইয়ার্স, 3 বছরের নিচে করা যাবে না। মানে 3 বছর আপনাকে তাকে দিয়ে কি করতে হবে, অডিট কন্টিনিউ করতে হবে। বাট একটা এটা রিসেন্টলি বাংলাদেশে করা হয়েছে। রিসেন্টলি বলতে বেশ অনেকদিন ধরে আছে, বাট আগে এটা ছিল না। বাট ম্যাটার হচ্ছে কোম্পানিগুলো যেটা করে, আহ, তারা অডিটরকে চেঞ্জ করে ফেলে। অডিটরের সাথে যদি ভালো অডিটর হয়, বেশ কিছুদিন তার সাথে টার্ম কন্টিনিউ করে না। নেক্সট ওয়ান আমরা আহ, যেটা বলি যে কর্পোরেট গভর্নেন্স ইস্যু, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে ম্যানেজমেন্টের ইন্টেনশনটা কেমন, ম্যানেজমেন্ট যে ইন্টারনাল যে কন্ট্রোল আছে সেটাকে কিভাবে ওভারসি করে, আপনার বোর্ড অফ ডিরেক্টরস এ প্রপারলি মিটিং হয় কিনা, বোর্ড অফ ডিরেক্টরস কি প্রপারলি সব কিছু সম্পর্কে অবগত কিনা। সো এই ব্যাপারগুলো হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এর পার্ট। সো আমরা যে ফাইন্যান্সিয়াল স্ক্যাম হয়েছে যে কোম্পানিজ গুলো দেখি, সো বেশিরভাগ ক্ষেত্রে যেটা এভিডেন্স পাওয়া গেছে সেটা হচ্ছে কোম্পানির বোর্ড ইটসেলফ ওয়াজ ইনভলভ। সো যেখানে বোর্ড অফ ডিরেক্টরস ঠিক মতো তাদের কাজটা করছে না, সেখানে ফাইন্যান্সিয়াল আপনার আর্নিংস ম্যানিপুলেশনের প্রবাবিলিটিস বেড়ে যায়। So আপনারা হয়তো আহ, দেখবেন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে যখন সিগনেচার থাকে তখন কিন্তু শুধুমাত্র সিওর সিগনেচার থাকে না, তখন কিন্তু সিওর চেয়ারম্যানের সিগনেচারও থাকে। তারপর আপনার আহ, আহ, তো এই সিগনেচার দেওয়ার রিজন হচ্ছে যে বোর্ড অফ ডিরেক্টরস যেন কি থাকে, রেসপন্সিবল থাকে ফর দ্য ডকুমেন্টস দে ইস্যু। ঠিক আছে। আহ, এখন যে ব্যাপারটা দেখতে চাই সেটা হচ্ছে আমরা কি এই কোয়ান্টিটেটিভ টেকনিক্স যেগুলো আছে সেগুলো নিয়ে খুব এক্সাইটেড হওয়ার প্রয়োজন আছে কিনা। মানে আপনি যে বেনিশ এমএস করে আপনি দেখলেন যে মাইনাস সে একটা কোম্পানির এমএস স্কোর পেলেন -0.20, আর কাট অফ হচ্ছে সে 1.5। So you have become very confident the probabilities of earnings manipulation is extremely low. Is it? কাট অফ হচ্ছে 1.5 মাইনাস, আর আপনার কোম্পানির হচ্ছে কত, -0.20। তাহলে ইউ উইল বিকাম ভেরি এক্সাইটেড যদি আপনি অ্যাডভোকেট হন বেনিশ এমএস করে। এখন ম্যাটার হচ্ছে আপনার কি তোমাকে আমি শয়তান কুদ্দুকে বলবো। প্রয়োজন আছে কিনা। আপনি যখন বেনিশ এমএস স্কোর এটার বেসিস আপনি দেখছেন যে আর্নিংস ম্যানিপুলেশন প্রবাবিলিটিস অনেক কম। তো সেখানে আমরা চ্যালেঞ্জ করছি কিছু পয়েন্ট এর মাধ্যমে। প্রথম চ্যালেঞ্জটা আমরা বলছি যে আপনি যে বেনিশ এমএস স্কোরটা ইউজ করে, আমি জাস্ট এখানে বেনিশ এমএস স্কোরের ক্যালকুলেশনের নিয়ে কথা বলছি। সো ইউ ক্যান actually apply other quantitative techniques instead of the Beneš MS score, যেগুলোর ক্ষেত্রে এই কমন লিমিটেশনস গুলো আছে। সো প্রথমে আপনি খেয়াল করেন যে বেনিশ এমএস স্কোর বা এরকম একটা কোয়ান্টিটেটিভ টেকনিক্স আপনি যখন ক্যালকুলেট করছেন বা ইউজ করছেন, আপনি এখানে যে ভেরিয়েবলস গুলোর উপর রিলাই করছেন প্রবাবিলিটিস অফ আর্নিংস ম্যানিপুলেশন অ্যাসেস করার জন্য, এই ভেরিয়েবলস গুলো কি ধরনের ভেরিয়েবলস? সেলস, রিসিভেবলস, গ্রস মার্জিন, অ্যাসেট, সেলস, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলো কি ধরনের ভেরিয়েবল? অ্যাকাউন্টিং ভেরিয়েবল না? Yes, sir. এগুলো অ্যাকাউন্টিং ভেরিয়েবল। এখন বলেন তো অ্যাকাউন্টিং এর লিমিটেশনস আছে কিনা? অ্যাকাউন্টিং কি রিয়েলিটিকে ফুললি রিফ্লেক্ট করতে পারে কিনা? No, sir. একটা কোম্পানির খুব ভালো সিইও আছে যার আহ, প্রচুর তার প্রচুর স্কিলস আছে, এটাকে অ্যাকাউন্টিং স্টেটমেন্ট রিফ্লেক্ট করতে পারে?
বাট যে কোম্পানির জন্য এসিওটা আছে এটা একটা বিগ অ্যাসেট, তাই না? বাট সেটা অ্যাকাউন্টিং কি করতে পারছে না, রিফ্লেক্ট করতে পারছে না। তো অ্যাকাউন্টিং যেখানে রিয়েলিটিকে ফুললি রিফ্লেক্ট করতে পারছে না, ইট ইজ মিয়ারলি এ পার্শিয়াল রিপ্রেজেন্টেশন। সো আমরা কিভাবে আর্নিংস ম্যানিপুলেশন হতে পারে এটাকে ফুললি অ্যাকাউন্টিং ভেরিয়েবলের উপর অ্যাসেস করতে পারি। ওকে, প্রথম চ্যালেঞ্জ। নেক্সট চ্যালেঞ্জ হচ্ছে আহ, একটা কোম্পানির আর্নিংস ম্যানিপুলেশন এটা বিভিন্ন ভাবে হতে পারে। তো শুধুমাত্র রেভিনিউ রিকগনিশন ইস্যুস হতে পারে, অথবা শুধুমাত্র এক্সপেন্স রিকগনিশনের ইস্যু হতে পারে। বাট ম্যাটার হচ্ছে আপনি যে ইস্যুটা আপনার কাছে প্রমিনেন্ট মনে হচ্ছে, so ওখানে ডিপ অ্যানালাইসিস করাটা হচ্ছে রিকমেন্ডেড, রেদার দেন আপনি সব ভেরিয়েবলস একসাথে নিয়ে আসলেন এবং সব ভেরিয়েবলস থেকে আপনি এট এ টাইম অ্যাসেস করার চেষ্টা করলেন যে আর্নিংস ম্যানিপুলেশন প্রবাবিলিটিস হায়ার অর লোয়ার। এখন আর্নিংস ম্যানিপুলেশন প্রবাবিলিটিস আপনি পেলেন যে একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ বা একটা বড় পার্সেন্টেজ, বাট এম স্কোর ডাজ নট প্রপারলি হেল্প ইউ যে কোন জায়গায় ম্যানিপুলেশনটা হয়েছে। আপনি হয়তো প্রবাবিলিটিস বলতে পারছেন বা কোন জায়গায় ম্যানিপুলেশনটা হয়েছে এটা আপনাকে একদম স্পেসিফিক্যালি বলে দিতে পারবে না এমএস কোড, ঠিক আছে? নেক্সট হচ্ছে আহ আমরা কি বলবো, এমএস কোড দিয়ে আমরা কি অ্যাসেস করার চেষ্টা করছি? আহ, একটা কোম্পানি যে আর্নিংস ম্যানিপুলেট করবে এটার প্রবাবিলিটিস কত এটা অ্যাসেস করার চেষ্টা করছি। এখন আহ, এই এমএস স্কোরের ব্যাপারটা এটা আমরা অ্যানালিস্টরা যেভাবে জানতে পারছি বা জানছি, এটা কি কোম্পানি ম্যানেজমেন্ট জানে কিনা? এমএস স্কোরের ব্যাপারটা, এমএস স্কোরের ফাংশন কি এটা কোম্পানি ম্যানেজমেন্ট জানে কিনা? জি স্যার জানে। জানে। তো তারা যদি জেনে থাকে তারা কি এমন চেষ্টা করবে না যাতে আমরা এমন এমএস স্কোর না পাই যেটার মাধ্যমে তাদেরকে আমরা নেগেটিভলি ইমপ্রেস করি? বুঝতে পারছেন আমি কি বলছি? যেহেতু Yes, sir. তারাও জানে যে তাদেরকে কিসের মাধ্যমে মেসেজ করা হবে, বেনিশ এমএস স্কোরের মাধ্যমে মেসেজ করা হবে। তো আমি কি আহ খুব সচেতন ভাবে এমন কাজ করব যে যেটার কারণে আমি এমএস স্কোরের কাছে ধরা খেয়ে যাই? না স্যার। তো দেখা গেছে যে ম্যানিপুলেটরস আর অলসো অ্যাওয়ার অফ দিস কোয়ান্টিটেটিভ টেকনিক্স, সো দে I mean, they structure their financials in such a way so that the quantitative techniques cannot screen out their manipulation. বোঝা গেছে? অ্যাভেলেবল কোয়ান্টিটেটিভ টেকনিক্স গুলো যেন কি করতে না পারে, তাদের ম্যানিপুলেশনকে অ্যাসেস করতে না পারে। বোঝা গেছে? সো ইটস এ কাইন্ড অফ টেকনিক্যাল ইস্যুস। আমরা দেখি যে স্ক্যামাররা অনেক ধরনের কি নিচ্ছে, প্রোটেকশন নিচ্ছে। সো ইট বিকামস গ্রাজুয়ালি ডিফিকাল্ট যে যে কারা স্ক্যাম করছে সেটা ট্রেস আউট করা, ঠিক আছে? এখন আহ এটার রিয়েলিটি হচ্ছে বেনিশ এমএসকোর যখন প্রথম ডেভেলপ করা হয়েছিল, এটার এক্সপ্লেনেটরি পাওয়ার যত ছিল, যে ম্যানিপুলেশনকে এটা এত পার্সেন্ট কি করতে পারে, এক্সপ্লেন করতে পারে। ইউ আন্ডারস্ট্যান্ড যে রিগ্রেশন একটা অ্যাসেসমেন্ট থাকে, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন, যেটা আমাদেরকে বলতে পারে কি যে দিস পার্সেন্টেজ অফ দ্য ভেরিয়েশন ক্যান বি এক্সপ্লেইনড বাই দ্য ভেরিয়েশন অফ দিস ওয়ান, রাইট? সো যেই বছর বেনিশ এমএসকো ডেভেলপ করা হয়েছে, পরবর্তী বছরগুলোতে দেখা যাচ্ছে যে বেনিশ এমএসকোর এক্সপ্লেনেটরি পাওয়ার গ্রাজুয়ালি ফল করছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কোয়ান্টিটিভ টেকনিক্স ইজ নট অল টুগেদার দ্য টেকনিক। আমরা হয়তো কোয়ান্টিটিভ টেকনিক দেখলে আমরা একটু ওভার এক্সাইটেড হয়ে যাই, কারণ এখানে আমরা নাম্বার নিয়ে আমাদের একটা উইকনেস আছে। বাট ইফ ইউ থিঙ্ক অফ দ্য কর্পোরেট গভর্নেন্স, যেটা আমরা হয়তো খুব কোয়ান্টিটিভ টেকনিক্স দিয়ে অ্যাসেস করতে পারবো না, একটা কোম্পানি ম্যানেজমেন্টের অনেস্টি লেভেল কেমন, ম্যানেজমেন্টের পারসেপশন কেমন,
ম্যানেজমেন্ট স্কিলস কেমন সেটা হয়তো আমরা খুব বেশি কোয়ান্টিটেটিভ স্কিলস দিয়ে অ্যাসেস করতে পারবো না, বা কোয়ান্টিটেটিভ টেকনিক্স দিয়ে। বাট ম্যাটার বা সাজেশন হচ্ছে, ইন এডিশন টু দ্য কোয়ান্টিটেটিভ টেকনিক্স ইউ অলসো লুক ফর সাম কোয়ালিটেটিভ টেকনিক্স টু অ্যাসেস দ্য কোয়ালিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ঠিক আছে। নেক্সট সেকশন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে আর্নিংস কোয়ালিটির ইন্ডিকেশনস গুলো আমরা কিভাবে অ্যাসেস করব। সো আমরা আগের টপিক থেকে খেয়াল আছে যে আমরা দুটো কোয়ালিটি দেখেছিলাম, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি, আর একটা হচ্ছে আর্নিংস কোয়ালিটি। সো আর্নিংস কোয়ালিটিতে আমরা এটা বলেছিলাম যে এটা শুধুমাত্র আর্নিংস বলতে ফাইন্যান্সিয়াল প্রফিটের কথা বলে না, এটা আমাদের ব্যালেন্স শিটের কথাও আসবে, এটার মধ্যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কথাও আসবে। বাট আমরা এখন যে আলোচনাটা করব সেই আলোচনায় আমরা আর্নিংস বলতে আমরা প্রফিটের কথাই মিন করবো বা প্রফিটের কথাই রিফ্লেক্ট করব। সো প্রথমে আমরা দেখি যে আর্নিংস কোয়ালিটির কি কি ইন্ডিকেটরস আছে। সো প্রথম ইন্ডিকেটরটা হচ্ছে রিকারিং আর্নিংস। সো রিকারিং আর্নিংস ইজ দ্য আইডিয়া যে যে কোম্পানিগুলোর আমাকে যে টোটাল আর্নিংস ডিসক্লোজ করছে তার কত প্রপোর্শন আর লাইকলি টু কন্টিনিউ আর লাইকলি টু সাস্টেইনেবল। সো আমরা যখন এখন কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস নিয়ে কাজ করছি, সো একটা কোম্পানি ইন টোটাল কনসলিডেটেড রেভিনিউ দেখালো 1,000। সো এই কোম্পানিটা তো 10টা ইউনিট আছে বা 10টা সাবসিডিয়ারি আছে, এগুলো সবগুলো থেকে সে কত পেলো? 1,000 পেলো। সো এমন হতে পারে যে ওই কোম্পানিটার 600 টাকার আর্নিংস আসছে এমন 8টা ইউনিট থেকে, যে 8টা ইউনিট থেকে কোম্পানি বেশ অনেক দিন ধরে বিজনেস করে যাচ্ছে এবং তার একটা ভালো ডমিনেন্স আছে। বাট আর দুটো ইউনিট সে রিসেন্টলি রান করেছে, সেখান থেকে সে 400 টাকার রেভিনিউ পেল। এখন এমন হতে পারে যে আমরা ইন টোটাল বলতে পারি যে 60% ইজ কামিং ফ্রম সাম reliable sources and 40% are coming from some sources which is yet to be reliable. কেন yet to be reliable? কারণ আমরা এই দুটো ইউনিট নতুন ওপেন করেছি। সো আমরা একটু এক্সাম্পল দিই। আমরা কি কোহিনুর কেমিক্যালের সাথে পরিচিত? ইয়েস স্যার। কোহিনুর কেমিক্যালের সাথে পরিচিত। সো তার মেইন বিজনেস কিন্তু কেমিক্যাল। ঠিক আছে। সো সে কেমিক্যাল থেকে একটা বিগ চাঙ্ক অফ রেভিনিউ জেনারেট করছে এবং এটা নিয়ে তার খুব বেশি মাথা ব্যথা করার কারণে সে এটা খুব ভালোভাবে করে আসছে। বাট রিসেন্টলি তারা একটা বিস্কিট নিয়ে আসছে, সেটা হচ্ছে রিদিশা ব্র্যান্ড। সো এই রিদিশা ব্র্যান্ডের এই বিস্কিটের সাথে আপনারা খুব বেশি পরিচিত? হ্যাঁ, খুব বেশি পরিচিত না। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট যে তারা অ্যাগ্রেসিভলি এটাকে প্রমোট করছে, রেভিনিউ আর্ন করছে, তো সেখান থেকে 400 নিয়ে আসলো রেভিনিউ। সো দ্যাট ইজ অ্যামাউন্টস টু 40%। আপনার কাছে খুব এক্সাইটিং মনে হতে পারে যে যে 8টা ইউনিট মিলে 600 দিচ্ছে আর দুইটা ইউনিট মিলে 400 দিয়েছে। সো দুইটা ইউনিট এই 400টা বা এই দুইটা ইউনিট বেশ প্রমিজিং। বাট ম্যাটার হচ্ছে আহ, এই যেটা মাত্র লঞ্চ করেছে মাইট বি দে উইল নট বি এবল টু সার্ভাইভ। আমরা যদি দেখি যে অনেক কোম্পানিস আছে যারা খুব প্রমিজিং প্রোডাক্টস নিয়ে আসছিল, লঞ্চ করেছিল, বাট পরবর্তীতে কিন্তু কি করতে পারে নাই, কন্টিনিউ করতে পারে না। So, আমাকে যেটা অ্যাসেস করতে হবে যে how much of my company's earnings are coming from sources which is likely to recur, which is likely to repeat for indefinite time। মানে এটা অনেকদিন ধরে আমি এখান থেকে কি পাওয়ার চান্স আছে, রেভিনিউ পাওয়ার চান্স আছে। ইটস নট আ কাইন্ড অফ ওয়ান টাইম ইভেন্ট, or it's not a kind of very uh, like by chances। ঠিক আছে। তো অনেক সময় কোম্পানি অ্যাগ্রেসিভলি প্রমোট করে 2-1 বছর বেশ ভালো রেভিনিউ জেনারেট করতে পারে, বাট এটা কন্টিনিউ নাও করতে পারে। সো আমরা যদি এখানের সাথে আরেকটা টপিক অ্যাড করে দিই, সেটা হচ্ছে
সে আমার যদি আর্নিংস থাকে ওয়াই, আর আমার কাছে আর্নিংস আসে X1 থেকে, আর্নিংস আসে X2 থেকে, এটা B2, এটা B1। সো ওই আর্নিংস যেটা রিকারিং বেশি সেটার জন্য কোএফিসিয়েন্ট বেশি হবে। ওকে, সেটার জন্য কোএফিসিয়েন্ট বেশি হবে। আর যে আর্নিংসটার রিকারেন্স কম, সেই আর্নিংসটা কোএফিসিয়েন্ট কম হবে। সো এখানে আমরা রিলেটেড কিছু ডিসকাশন করি। সেটা রিলেটেড কিছু ডিসকাশন এমন যে একটা কোম্পানির আর্নিংসকে আমরা দুভাবে দেখতে পারি। In addition to the way we just have shown you in terms of the segment, কিছু আর্নিংস আসতে পারে ক্যাশে, কিছু আর্নিংস আসতে পারে অ্যাক্রুয়ালসে। What do you think? Which earnings is likely to be more recurring? যে আর্নিংসটা আমার ক্যাশে আসলো সেটা, নাকি অ্যাক্রুয়াল আর্নিংস ইজ মোর লাইকলি টু বি রিকারিং? So conventionally, cash earnings is more likely to be recurring. ঠিক আছে? আর accrual earnings is less likely to be recurring. So next আমরা আরেকটা ইস্যু দেখাই, সেটা হচ্ছে কোম্পানি কিছু আর্নিংস থাকে অপারেটিং আর কিছু আর্নিংস থাকে নন অপারেটিং। এক্সাম্পল দিই, সে স্কয়ার ফার্মা, তার যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আপনি দেখবেন, সে রেভিনিউ শো করছে তার ফার্মাসিউটিক্যালস থেকে, একটা বড় রেভিনিউ। বাট সে পরবর্তীতে তার কিছু রেভিনিউ দেখাবে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট। ঠিক আছে? এখন কোনটা তার জন্য অপারেটিং, কোনটা তার জন্য নন অপারেটিং? তো আমাকে কোনটার উপর বেশি রিলাই করতে হবে? ফার্মাসিউটিক্যাল এর উপর বেশি রিলাই করতে হবে। বাট ইফ ইট ইজ কাইন্ড অফ আইডিএলসি, এটা হচ্ছে তার জন্য রিকারিং। ওকে, এখন আইডিএলসি যদি কিছু ফার্নিচার বিক্রি করে, ওখান থেকে তো আর কি আসতে পারে, রেভিনিউ আসতে পারে। তো আইডিএলসি যদি ফার্নিচার বিক্রি করে, ওই রেভিনিউটা তার কি ধরনের রেভিনিউ? নন অপারেটিং রেভিনিউ। বোঝা গেছে? সেই ব্যাপারগুলো এক্সপ্লোর করতে হবে। নেক্সট ওয়ান, রিকারিং আর্নিংস এর যে একটু অ্যাডভান্সড ইস্যু, সেটা হচ্ছে আর্নিংস পারসিস্টেন্স and related measures of accruals. The idea is that যে আমি যে আর্নিংসটা শো করছি, সে আর্নিংসটা is likely to continue, is likely to persist, এটার প্রবাবিলিটিস কেমন? সো ইন দিস ওয়ে, সো যে আর্নিংসটা পারসিস্টেন্স যত বেশি, সেটার কোএফিসিয়েন্ট বেশি আসবে। যে আর্নিংসটার পারসিস্টেন্স কম, সেটা কোএফিসিয়েন্ট কম আসবে। সো ইফ ইউ থিঙ্ক অফ দ্য অপারেটিং রেভিনিউর পারসিস্টেন্স বেশি থাকবে, নন অপারেটিং রেভিনিউ পারসিস্টেন্স কম থাকবে। সো এই ব্যাপারগুলো অ্যাসেস করতে হবে। সো একটা কোম্পানির যদি আহ এমন সোর্স থেকে আর্নিংস বেশি আসে যেটা লেস পারসিস্টেন্ট, তখন কিন্তু তার ফিউচার অ্যাসেসমেন্ট ভালো হবে না। নেক্সট ওয়ান হচ্ছে মিন রিভার্সন ইন আর্নিংস। সো আই ডোন্ট নো আমরা কি এটা এরকম একটা টপিক আগে ডিসকাস করেছিলাম কিনা, যে দিস ইজ আ ভেরি অবভিয়াস থিং যে আমাদেরকে রিভার্ট করতে হয়। বাট ইফ ইট ইজ সাচ দ্যাট, যে একটা কোম্পানিকে আপনি দেখছেন যে তার আরো আরোই এটা এইভাবে মুভ করছে। আমরা কি ডট গুলো দেখতে পাচ্ছি? আমি কিছু রেড ডট ড্র করছি। Yes, sir. জি দেখতে স্যার। পাচ্ছি। সো so you see that consistently ROE is growing, অথবা net profit margin is growing. So it is very unlikely to happen. মানে obvious nature হচ্ছে আপনার
earnings or performance is likely to follow this kind of pattern. কখনো আপ হবে, কখনো ডাউন হবে, কখনো আপ হবে, কখনো ডাউন হবে। অন এন অ্যাভারেজ আপনি হয়তো এইভাবে থাকবেন, অ্যাভারেজ এই লেভেলে থাকবেন, ঠিক আছে? বাট কনসিস্টেন্টলি এরকম হওয়ার কথা না, ঠিক আছে? এখন কারণটা কি? কারণ হচ্ছে আপনি যদি সবসময় এরকম থাকেন, হোয়াট ডাজ ইট মিন? মার্কেট আর কোনো কম্পিটিটর নাই। মার্কেট আর কোনো আর্নিং স্মুথ। মার্কেটে আর কোনো কম্পিটিটর নাই। এখন আপনার পারফরমেন্স যদি এরকম হয়, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? যে আপনার কম্পিটিটরস যারা আসতে চায় তাদের জন্য এটা একটা পজিটিভ সিগন্যাল কিনা? হুম। হ্যাঁ। আর তারা যদি চায় তাদের প্রোডাক্টের দামটা একটু কমায় দিয়ে যদি মার্কেট পেনেট্রেট করতে চায় তাহলে লাভ করতে পারে। হুম। এসছি যে বিকাশ যখন ডমিনেন্ট ছিল, বিকাশকে পেরেছে তার ডমিনেন্সটা রাখতে? কারণ বিকাশ এভাবে মুভ করছিল, ঠিক আছে? আমি জাস্ট মানে আপনি বিকাশের হয়তো প্রফিট এরকম পাবেন না, বাট বিকাশের যদি আপনি গ্রোথ দেখেন, গ্রোথটা এরকম ব্লকবাস্টার গ্রোথ ছিল, ঠিক আছে? বাট এরকম এক্সট্রিমলি পজিটিভ পারফরমেন্স অ্যাট্রাক্ট দ্য কম্পিটিটরস টু এন্টার টু দ্য মার্কেট, ঠিক আছে? মানে আপনি যখন খুব বেশি ভালো করবেন, ইট অ্যাট্রাক্টস দ্য নিউ কম্পিটিটরস, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাটার। আর এখন আপনি যদি আহ সে কনসিস্টেন্টলি আপনি খারাপ করছেন, আপনি থাকতে পারবেন মার্কেটে? আপনি থাকতে পারবেন না, আপনাকে মার্কেট থেকে কি করতে হবে? এক্সিট করতে হবে। সো হোয়াট ইজ নেচার? দ্য নেচার অফ দ্য আই মিন রিয়েলিটি, সেটা হচ্ছে কখন আপনি ভালো করবেন, কখন আপনি খারাপ করবেন। ভালো থেকে আপনাকে খারাপের দিকে কারা নিয়ে আসলো? হয়তো বা আপনি এই ভালোটা কন্টিনিউ করতে পারছেন না। আচ্ছা, কেন কন্টিনিউ করতে পারছেন না? আহ এই ভালোটা কিভাবে সম্ভব? এই যে আপনি সিমলি ভালো করছেন, এই ভালোটা সম্ভব কারণ আপনার কাছে কিছু ব্রেক থ্রু আইডিয়াস আছে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, যে আমাদের কাছে কি আনলিমিটেড কালেকশন অফ ব্রেক থ্রু আইডিয়াস থাকে? আমাদের তো আনলিমিটেড কালেকশন অফ ব্রেক থ্রু আইডিয়াস থাকে, আমাদেরও লিমিটেড কালেকশন অফ ব্রেক থ্রু আইডিয়াস থাকে। তো বিকাশকে আজকে যারা নামিয়ে নিয়ে আসছে, কারা নামিয়ে নিয়ে আসছে? বিকাশ থেকে যারা টপ লিডার ছিল তারা সুইচ করেছে নগদে। নগদে যারা টপ লিডার ছিল তারা সুইচ করেছে ইউপেতে, উপাইতে। সে এরকম করে তারা কি করেছে? তাদের আইডিয়াস গুলো কাজে লাগিয়েছে, বা যেটা বলার চেষ্টা করছে, একটা কোম্পানি থেকে আনলিমিটেড কালেকশন অফ কি থাকে না, ব্রেক থ্রু আইডিয়াস থাকে না, যেটা অ্যাপলেরও হয়তো নাই। অ্যাপলকে কি করতে হয়েছে? সার্ভাই স্ট্রাগল করতে হয়েছে। সো যেটা বলার চেষ্টা করছি, so আপনি কিন্তু এটা কন্টিনিউ করতে পারবেন। আপনাকে কি করতে হয়? সেটার পেছনে আপনার ওন রিজনও থাকতে পারে, এটার পেছনে এক্সটার্নাল রিজনও থাকতে পারে। ওকে। এখন নেক্সট হচ্ছে আপনি এখানে কেন থাকতে পারছেন না? এই ডাউনে থাকতে পারছেন না কারণ আপনি এখানে থেকে যদি আপনাকে ইমপ্রুভ না করেন, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে মার্কেট থেকে এক্সিট করতে হবে। সো আপনি চান না যে আপনি মার্কেট থেকে এক্সিট হন, সো আপনিও চেষ্টা করেন যে আপনি যেন সার্ভাইভ করেন। সো হোয়াট ইজ দ্য নেচার, যে আপনাকে আলটিমেটলি একটা আপনার পারফরমেন্স হবে মিন রিভার্টিং। এখানে এক্সট্রিমলি লো হলে আপনি মিনের দিকে প্রসিড হবেন, এক্সট্রিমলি হাই ওভার দ্য মিন এটাও যদি হয় আপনি মিনের দিকে কমে যাবেন। বোঝা গেছে হোয়াট ইজ মিন রিভার্টিং টেকনিক? মানে মিন রিভার্টিং এই আইডিয়াটা কি, এটা বুঝতে পারছেন? ইয়েস অর নো? মানে আমরা খুব ভালো করতে পারবো না, খুব খারাপও সবসময় করতে পারবো না, খুব ভালো সবসময় করতে পারবো না। আমাদের পারফরমেন্স ইজ লাইকলি টু বি অ্যাভারেজ, মোস্ট অফ আস। বোঝা যাচ্ছে? ইয়েস স্যার। তো এইটা একটা কোম্পানির জন্য ট্রু।
একটা কোম্পানি 100 বছর এক্সট্রিমলি ভালো করতে পারে না, একটা কোম্পানি 100 বছর এক্সট্রিমলি খারাপ করতে পারে না। আমি হয়তো 100 বছর বলছি, এটা 100 মাসও হতে পারে। সো ম্যাটার হচ্ছে, আপনি যদি দেখেন যে আপনার কোম্পানি ইজ নট ফলোইং দ্য মিন রিভার্সন ইন আর্নিংস, তার আর্নিংসটা এমন যে কাইন্ড অফ লুক লাইক দিস, এটার মতো, বোঝা গেছে? So ওই ক্ষেত্রে ইউ হ্যাভ টু সাসপেক্ট দ্যাট সামথিং ইজ রং দেয়ার। ওকে, আপনি যদি দেখেন যে তার আর্নিংস ইজ কনসিস্টেন্টলি হায়ার, কনসিস্টেন্টলি অ্যাবাভ দ্য বেঞ্চমার্ক, ওকে, সো ওই ক্ষেত্রে কি আপনার সাসপেক্ট করার প্রয়োজন আছে। আচ্ছা, নেক্সট ওয়ান, বিটিং বেঞ্চমার্ক। You understand the mean reversion in earnings? নেক্সট ওয়ান হচ্ছে বিটিং বেঞ্চমার্ক। এটা হচ্ছে ট্রু এই ক্ষেত্রে। আহ, আমাদেরকে খেয়াল আছে যে আমরা আর্নিংস ডিসক্লোজার নিয়ে কথা বলেছিলাম, আমরা এটা বলেছিলাম যে অ্যানালিস্টদের একটা অ্যাভারেজ কি থাকে, এক্সপেকটেশন থাকে, যে আমি যে কোম্পানি ফলো করি বা আমরা যে কোম্পানি ফলো করি সেই কোম্পানিটা কত ইপিএস ডিক্লেয়ার করবে, এটা নিয়ে আমাদের এক্সপেকটেশন থাকে। ক্যান ইউ রিকল দ্যাট? আমরা এই আলোচনা করেছিলাম যে কোন কোয়ার্টারে কত আর্নিংস দিবে, এটা শোনার জন্য অ্যানালিস্টরা বসে থাকে, ইয়েস স্যার, করেছিলাম। অ্যানালিস্টরা এক্সপেক্ট করে। আচ্ছা, অ্যানালিস্ট এক্সপেক্ট করছে যে গ্রামীণ ফোন হয়তো বা আহ, আপনার 25 টাকায় পিএইচডি ডিসক্লোজ করবে অ্যানুয়ালি। ঠিক আছে, এই বছর 2023-এর ফাইনালের জন্য জাস্ট আরবিট্রি একটা নাম্বার নিচ্ছি। এখন এমন যদি হয় যে কোম্পানি যখন স্টেটমেন্ট ডিক্লেয়ার করলো বা ডিসক্লোজার দিল, তখন দেখা গেল ইপিএস হচ্ছে 24.80 দেওয়া হয়েছে, অথবা সে 25.02 দেওয়া হয়েছে। What do you think? It is very close to the analyst expectation. অ্যানালিস্টরা যে কনসেনসাস যে এস্টিমেট করেছে সেটার ভেরি ক্লোজ এই নাম্বারগুলো। বোঝা যাচ্ছে কি বলছি? জি স্যার, ভেরি ক্লোজ। আইডিয়া, হ্যাঁ, আইডিয়া হচ্ছে কোম্পানি যে নাম্বারটা ডিসক্লোজ করে এটা যদি কিসের চেয়ে অ্যানালিস্টদের এক্সপেকটেশনের ভেরি ক্লোজ হয়, তখন আপনাকে সাসপেক্ট করতে হবে কোম্পানি ইজ ট্রাইং টু ম্যানেজ আওয়ার এক্সপেকটেশন। বুঝতে পেরেছেন আমি স্টেটমেন্টে কি বলেছি? কোম্পানি ইজ ট্রাইং টু ম্যানেজ আওয়ার এক্সপেকটেশন। আমরা যেটা এক্সপেক্ট করি সেটা কোম্পানি জানে, তো কোম্পানি চাইছে যে কোম্পানি এমন একটা নাম্বার দিক যেন আমাদের এক্সপেকটেশন ফুলফিল হয়। In that case, there is a high chance of manipulating earnings. But if it is such that যে earnings আপনি ডিসক্লোজ করলো 27 অথবা 22, which is far from higher analyst expectation, তখন আপনার কিন্তু এটা সাসপেক্ট করার প্রয়োজন নাই। এখন এটা কিন্তু জাস্ট আউট অফ দ্য মনে হয়েছে এই জন্য বলা হচ্ছে না, ইটস এন এভিডেন্স। যে কোম্পানিগুলো ম্যানিপুলেটর, পটেনশিয়াল ম্যানিপুলেটর অফ আর্নিংস, তারা কিন্তু জানে যে তাদের সম্পর্কে অ্যানালিস্টরা কি চাইছে, তাদের সম্পর্কে অ্যানালিস্টরা কি এক্সপেক্ট করছে। বুঝতে পারছেন? ইয়েস অর নো? ইয়েস স্যার। হ্যাঁ, তো আমার বাবা মা এক্সপেক্ট করে যে আমি যেন ফার্স্ট ডিভিশন পাই, তাই তো আমি এসে কি বলবো? আমি এসে কি বলবো যে আমি এই জন্য আমি সিজিপিএ না বলে আমরা কি বলি, ফার্স্ট ডিভিশন পেয়েছি, এটা বলি না? জি স্যার। সেটা কেন জি বলি? স্যার। আমি তার এক্সপেকটেশনটা জানি। So আমি কিন্তু জানি হয়তো এটা 3.4, বাট আমি 3.4 কিন্তু বলি না। সাচ থিং। সো একই একই মানুষজন তো কোম্পানিতে, ওই মানুষজন যারা যারা স্কুল কলেজে পড়াশোনা করেছে, একই মানুষজন, তাই তো? ফাইনাল ওয়ান হচ্ছে এক্সটার্নাল ইন্ডিকেটরস অফ পুয়ার কোয়ালিটি আর্নিংস। তো ইজ এ কাইন্ড অফ যে আপনার আমাদের যখন পারফরমেন্স খারাপ হয়
তখন আমাদের আচার আচরণ ভালো থাকে না, বা আমাদের আমরা সিলি কিছু মিস্টেক করে ফেলি, বা আমরা হয়তো খারাপ প্রোডাক্ট দিচ্ছি। ওকে, বা আমরা কোয়ালিটি নিয়ে কনসার্ন আমাদের প্রোডাক্টে, বা আমরা হয়তো আপনার এমপ্লয়ীদেরকে ছাঁটাই করছি যখন তখন। তো এই ব্যাপারগুলো হচ্ছে সাম ইন্ডিকেটর যে কোম্পানি পারফরমেন্স কি হচ্ছে না, ভালো না। ওকে, আপনি এমন না যে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ভালো বাট সে এই ধরনের ইস্যুস করছে, সেটা আনলাইকলি। ঠিক আছে, So আমাদের নেক্সট ইস্যু আমি হচ্ছে তো আমরা স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এগুলো নিয়ে তোরা সেপারেটলি সত্যি কথা বলবো, ধরে দিতে পারবে কোয়ালিটি ইস্যুস নিয়ে। তো আমরা 10 মিনিট ব্রেক নিচ্ছি, 4টা আমরা রিজিউম করছি। নাইম 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 নামাজ के बाद हो नाइम को सारे दिन नाइम आयो कल के बदले चुप चुप আচ্ছা, আমরা শুরু করছি। শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা এই পর্যায়ে আর্নিংস কোয়ালিটি একটু এলাবোরেটলি দেখবো। সেটা হচ্ছে স্টেটমেন্ট স্পেসিফিক, পার্টিকুলারলি স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকামে আমরা জানি যে রেভিনিউ এক্সপেন্স শো করে। সো এখানে আমরা ব্যাপারগুলো চেকলিস্টে রাখবো। দেন স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোসে কিভাবে আমরা আর্নিংস কোয়ালিটি চেক করবো, কিভাবে ব্যালেন্স শিট আর্নিংস কোয়ালিটি চেক করবো। সো প্রথম আমরা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকামে রেভিনিউর ব্যাপারে কথা বলি। সো রেভিনিউ is the single largest value in the statement of comprehensive income. So এখানে আমাদের বেশ কনসেন্ট্রেট করা উচিত। সো আমরা কিছু কেস টেক্সট থেকে রেফার করার চেষ্টা করব, সো দ্যাট আমরা বুঝতে পারবো যে কোথায় কোয়ালিটি ইস্যুস গুলো অ্যারাইজ করে। সো আমাদের চেকলিস্টটা হচ্ছে আমরা কিভাবে আর্নিংস কোয়ালিটি অ্যাসেস করব। সো প্রথমে আমরা যেটা করতে হবে যে আমরা যে কোম্পানির আর্নিংস কোয়ালিটি অ্যাসেস করতে চাইছি রেভিনিউর ব্যাপারে, সে কোম্পানিটা কিভাবে রেভিনিউ রিকগনাইজ করে সেটা আমাদেরকে প্রপারলি বুঝতে হবে। সো এখানে আহ, অনেক ইস্যুস আছে। সো আমরা দেখবো যে এই কোম্পানিটার যেভাবে রেভিনিউটা রিকগনাইজ করে, সে কি খুব অ্যাগ্রেসিভলি রেভিনিউ রিকগনাইজ করে নাকি কনজারভেটিভ ওয়েতে রেভিনিউ রিকগনাইজ করে। সো এখানে কি ওনারশিপ রিস্কটা প্রপারলি ট্রান্সফার হওয়ার পর রেভিনিউ রিকগনাইজ করে কিনা, এখানে শিপিং টার্মস কি আছে, এখানে কি কোনো আহ, আপনার রিবেটের কোনো ইস্যুস আছে কিনা, আর শিপিং টার্মস এমন কোনো টার্ম আছে কিনা যেটাতে সিগনিফিকেন্ট সেলস রিটার্ন হতে পারে, এই ব্যাপারগুলো আমাদের চেক করতে হবে। নেক্সট হচ্ছে ডেইলি সেলস আউটস্ট্যান্ডিং। এখানে আমরা যেটা দেখার চেষ্টা করি যে রিসিভেবলস এর যে কালেকশন টাইম, সেটা আমরা কেমন রাখছি, সেটাকে আমরা খুব লেনিয়েন্ট বা সেখানে আমরা খুব কনজারভেটিভ এরকম কিনা। দেন আমাদের রেভিনিউর কত প্রপোর্শন ক্যাশে আমরা কালেক্ট করছি, কত প্রপোর্শন আমরা অন অ্যান অ্যাভারেজ অ্যাক্রুয়ালস রাখছি। দেন কিছু কোম্পানিজ যেটা করে, আমরা হয়তো এটা ক্লাসে বলেছিলাম,
আহ, যে তা ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু বেঞ্চমার্ক আছে, যেমন হোটেলের জন্য পার রুমে তাদের অ্যাভারেজ রেভিনিউ কেমন, মোবাইল কোম্পানির জন্য অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, এরকম কিছু ডিসক্লোজার তারা দিয়ে থাকে। তো তারা যদি এরকম ডিসক্লোজার দিয়ে থাকে, সেটা রিয়েল ওয়ার্ল্ডের সাথে আমরা কিভাবে রিলেট করতে পারছি। দেন আপনার এয়ারলাইন্স যে কোম্পানিগুলো আছে তারা কত মাইলস ফ্লাই করেছে, পার মাইলে রেভিনিউ কত আর্ন করেছে, সেরকম কিছু ডিসক্লোজার দিয়ে থাকে। দেন আমার রেভিনিউর যে সেগমেন্টেড রেভিনিউ তারা ডিসক্লোজ করেছে, কোন সোর্স থেকে রেভিনিউ পজিটিভলি মুভ করছে, কোন সোর্স থেকে রেভিনিউ নেগেটিভলি মুভ করছে, এই ব্যাপারগুলো দেখা। কিছু কোম্পানি আছে তাদের অনেকগুলো রিলেটেড পার্টিস আছে, তাদের সাথে ট্রানজেকশনের যে টার্মস আছে সে টার্মস গুলো কেমন, সে টার্মস গুলো কি খুব বেশি ডেভিয়েটেড কিনা, যখন কম্পেয়ার টু টার্ম যখন তারা আনরিলেটেড পার্টির সাথে করে, এই ব্যাপারগুলো দেখা। So, আমরা জাস্ট ফর এ শর্ট ওভারভিউ আমরা একটু এগুলোর ইলাস্ট্রেশন দেখবো ফ্রম এ কেস কোম্পানি সানবিম। সানবিম কোম্পানিটা আপনি তুলনা করতে পারেন আমাদের দেশের সিঙ্গার বা ওয়ালটন, যারা হোম হাউসহোল্ড অ্যাপ্লায়েন্স বিক্রি করে, তাদের সাথে। সো তাদের আহ, এই ব্যাপারগুলো অ্যানালাইজ করে কিছু ফ্যাক্টস পাওয়া গেছে, সেটা আমরা একটু টেক্সট থেকে দেখি, তোদের আমরা এই ব্যাপারগুলোর কিভাবে কম্প্রোমাইজ হয় সেটা বুঝতে পারবো। সে এই কোম্পানিটা যেটা করেছে, তার একটা প্রোডাক্ট লাইন সে বিক্রি করে দিয়েছে। প্রোডাক্ট লাইন বলতে আমি একটু আগে রিদিশা বিস্কিটের কথা বলছিলাম না, তো বিস্কিট তো একটা সেপারেট প্রোডাক্ট লাইন। এখন বিস্কিটের প্রোডাক্ট লাইন যদি আমি বিক্রি করে দিই, এখান থেকে রেভিনিউটা, এই রেভিনিউ যে কাইন্ড অফ রিকারিং রেভিনিউ নাকি নন রিকারিং রেভিনিউ, হোয়াট ডু ইউ থিঙ্ক? কোহিনূর Non-recurring. কেমিক্যালের জন্য নন রিকারিং রেভিনিউ না? সো সানবিম যেটা করেছে, তার একটা প্রোডাক্ট লাইন সে ডিসপোজ করে দিয়েছে এই কোয়ার্টারে। সো সে যেটা করেছে, এই প্রোডাক্ট লাইন ডিসপোজ করার কারণে যে রেভিনিউটা আসছে সেটাকে সে দেখিয়েছে আহ রেভিনিউ হিসাবে, সে আর মেনশন করে না ইটস এ কাইন্ড অফ নন রিকারিং রেভিনিউ। ওকে, সেটা সেলস এর মধ্যে ইনক্লুড করে দিয়েছে। তারপর সানবিম যেটা করেছে, যে হোলসেলারের কাছে কিছু গ্রিল বিক্রি করছে। সো গ্রিল বিক্রি করতে গিয়ে সে যেটা করলো, ওনারশিপ রিস্কটা তার কাছে রয়ে গেল, মানে সানবিমের কাছে রয়ে গেল। সানবিমের কাছে থাকা অবস্থায় সেই রেভিনিউ রিকগনাইজ করলো, এটা কিন্তু হোলসেলারের কাছে ওনারশিপ রিস্ক যায় নাই। তারপর সে কাস্টমারদের কাছে আপনার খুব অ্যাগ্রেসিভলি আপনার ইনফ্লুয়েন্স করলো তার প্রোডাক্ট কেনার জন্য। কিভাবে? এমন একটা হেভি ডিসকাউন্ট দিল যেটা হয়তো সে ফিউচারে কি করতে পারবে না, কন্টিনিউ করতে পারবে না। সো সামটাইমস কারেন্ট একটা পিরিয়ড আমরা হয়তো রেভিনিউকে বাড়িয়ে দেখাতে চাচ্ছি, অন্য পিরিয়ডে কম দেখাতে চাচ্ছি। সো হয়তো সেলসটা হয়তো পরের মাসে হবে, সেটাকে আমরা প্রেজেন্ট মান্থে নিয়ে আসতে চাচ্ছি। সেই ব্যাপারটাকে আমরা বলি চ্যানেল স্টাফিং। দেন আরেকটা সে কাজ করেছে, যেটা আমরা ক্লাসে হয়তো বলেছিলাম, আপনাদের খেয়াল থাকার কথা, বিল এন্ড হোল্ড রেভিনিউ প্র্যাকটিস। তো সে যেটা করেছে, ইনভয়েস করেছে। আপনি কাস্টমার হয়তো জাস্ট ইন্টেন্ট, লেটার অফ ইন্টেন্ট দিয়েছে যে সে প্রোডাক্টটা পারচেস করতে চায়, বাট আদার্স কিছু বলে নাই, বাট ইনভয়েস ইস্যু করে রেভিনিউ রিকগনাইজ হয়ে গেছে। তো এই কাজটা করেছে কে? সানবিম। তো এই কাজগুলো সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন পরবর্তীতে আনআর্থ করেছে, এবং দিস হ্যাভ বিকাম দ্য এক্সাম্পলস ফর হাউ দ্য কোম্পানি এনগেজ ইন ম্যানিপুলেটিং দ্য আর্নিংস। ঠিক আছে? সো এই ব্যাপারগুলো আমাদেরকে অ্যাসেস করতে হয়। আরেকটা কেস আমরা মাইক্রো স্ট্র্যাটেজি, দিস ইজ এ কাইন্ড অফ সফটওয়্যার কোম্পানি। তখনকার সময়ে এই সফটওয়্যার কোম্পানি কিছু
ইস্যুস হচ্ছে আপনি যখন সফটওয়্যার কোম্পানিকে একটা সফটওয়্যারের জন্য পেমেন্ট করছেন, একটা লামসাম অ্যামাউন্ট হয়তো আপনি পেমেন্ট করেন, সেই অ্যামাউন্টের মধ্যে এমন একটা অ্যামাউন্ট থেকে যায় যেটা হচ্ছে ফিউচারে এই কোম্পানিটা যদি কোনো আপডেট আপনার সফটওয়্যারের জন্য দিয়ে থাকে সেটার জন্য সে অ্যাডভান্স রেভিনিউ নিয়ে নিচ্ছে। এখন ম্যাটার হচ্ছে সে আপনার থেকে নিয়ে নিতে পারে, দ্যাটস ট্রু, বাট সেটা সে রেভিনিউ হিসেবে শো করতে পারবে কিনা আনলেস দ্য কোম্পানি প্রোভাইডস দ্য নেসেসারি আপডেটস হুইচ হ্যাজ বিন মেনশন টু ইউ ইন দ্য কন্ট্রাক্ট। সো আনসার হচ্ছে না, যতক্ষণ না সে ফিউচার আপডেট গুলো দিতে পারছে না, বা আপনার এন্ড থেকে আপনি যখন সফটওয়্যার লাইসেন্সিং এগ্রিমেন্ট একটা চেকলিস্টে সাইন করেন যে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস এন্ড কন্ডিশন, সেখানে আপনি অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে আপনি এই আপডেট গুলো পেয়েছেন। সো ম্যাটার হচ্ছে উইথাউট প্রোভাইডিং দ্য আপডেট এই কোম্পানিটা যেটা করেছে, আপডেট দেওয়ার আগে আহ, ওই পারপাসে যে সেলস এর ভ্যালু নিয়েছে সেটাকে সেই রেভিনিউ হিসেবে রিকগনাইজ করে নিয়েছে। সো দিস কাইন্ড অফ প্রবলেম হ্যাপেন্স যখন আপনি যে প্রোডাক্টটা সেল করছেন এটা মাল্টিপল ডেলিভারি হবে। মাল্টিপল ডেলিভারি ইন এ সেন্স যে প্রোডাক্টটা পার্ট পার্ট কাস্টমারের কাছে যাচ্ছে। চিন্তা করেন যে একটা সফটওয়্যার থেকে আপনি 3বার আপডেট পাবেন। সো 3বার আপডেট মানে প্রোডাক্টটা আপনার 3বার আপডেট পেলে হয়তো আপনার সেলসটা কমপ্লিট হবে। তো সেলস কিন্তু আপনি সফটওয়্যারটি নিয়ে নিলেই আপনার ডেলিভারি কি হচ্ছে না, কমপ্লিট হচ্ছে না। নেক্সট ইস্যু হচ্ছে এক্সপেন্স রিকগনিশন। এগেইন দ্য স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকামে আমরা এক্সপেন্স এর ইস্যুস গুলো কিভাবে দেখবো। ফার্স্ট অফ অল যেটা নিয়ে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে এক্সপেন্সকে ক্যাপিটালাইজ করে ফেলে। সো এখন কোন এক্সপেন্সকে আপনি ক্যাপিটালাইজ করবেন? সো এক্সপেন্সে কিন্তু ওই ইস্যুটা পরিচিত, বা ওই ইস্যুটাও ইনভলভ যেটা আমরা বলছিলাম যে রিকারিং এবং নন রিকারিং। সো অ্যাজ এন অ্যানালিস্ট আপনি যেটা চাইবেন যে এক্সপেন্স গুলো রিকারিং সেগুলো রিকারিং হিসেবে দেখানো হোক, আর যে এক্সপেন্স গুলো নন রিকারিং সেগুলো নন রিকারিং হিসেবে দেখানো হোক। বাট কোম্পানি কি চাই? কোম্পানি কি রিকারিং? কোম্পানি যেটা করে, কিছু এক্সপেন্স আছে রিকারিং সেটা সে দেখাতে চায় নন রিকারিং, আর কিছু আছে নন রিকারিং সেটাকে আহ সে রিকারিং হিসেবে দেখাতে চায়। তো ম্যাটার হচ্ছে আহ যে এক্সপেন্সটা রিকারিং সেটা যদি আপনি নন রিকারিং হিসেবে দেখান, analyst might misunderstand or analyst might underestimate the expenses the company is really incurring. ঠিক আছে, এই ব্যাপারটা হয়। আহ সো কোম্পানি কোন ক্ষেত্রে কস্ট ক্যাপিটালাইজ করে, যেমন রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে যে ইস্যুসটা আছে সেটা মিটিগেট করার জন্য নাও এ ডেজ যে রিসার্চ যে পিরিয়ডে যা করা হয়, যে এক্সপেন্স করা হয়, ফুললি এক্সপেন্স করা হয়, এটাকে আর ক্যাপিটালাইজ করা যায় না, বা এটাকে আর ডেফার করা যায় না। সো এছাড়াও আপনাকে আর কিছু ইস্যুস দেখতে হবে যে আপনার এক্সপেন্স যদি কি করা হয়, ক্যাপিটালাইজ করা হয়, সেটার একটা বড় ক্যান্ডিডেট হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। মানে আপনার নন কারেন্ট অ্যাসেটে আপনি এটার এভিডেন্স পাবেন। সে আপনি যদি রিসার্চ এন্ড ডেভেলপমেন্টকে কি করেন, ক্যাপিটালাইজ করেন, সেটা ইনক্লুড থাকবে নন কারেন্ট অ্যাসেটের মধ্যে। সো এই নন কারেন্ট অ্যাসেটের প্রপোর্শনটা কিভাবে মুভ করছে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোম্পানি কি আসলে এক্সপেন্স কি খুব বেশি পরিমাণে আপনার ক্যাপিটালাইজ করছে কিনা। দেন গ্রস অ্যান্ড অপারেটিং প্রফিট মার্জিন, সেটার যে একটা প্রপোর্শন, সেই প্রপোর্শনটা অ্যানালিস্ট দেখতে পারে কোয়ার্টারলি বেসিসে। সো if it is, the thing is that যে কোম্পানি আপনার বেশ এক্সপেন্স, অনেক এক্সপেন্স কি করে ফেলছে নন কারেন্ট অ্যাসেটে, মানে পাঠিয়ে দিচ্ছে, আই মিন ডেফার করছে, ইউ আর লাইকলি টু সি যে অপারেটিং এক্সপেন্স হঠাৎ করে অনেক বেড়ে যাচ্ছে। অপারেটিং এক্সপেন্স যত হওয়ার কথা ছিল না, যত প্রপোর্শন, এটা বেশি মনে হচ্ছে। আমরা
বেশ কিছু টার্নওভার রেশিওর সাথে পরিচিত হয়েছি, টোটাল অ্যাসেট টার্নওভার, ফিক্সড অ্যাসেট টার্নওভার। সেই টার্নওভারের রেশিওস গুলো ট্রেন্ড আমাদের দেখতে হবে। সো এখানে আহ যদি এমন হয় যে আমরা খুব লো টার্নওভার পাচ্ছি, লো টার্নওভার সে লো টার্নওভার আমরা কিভাবে হবে, সে আমরা রেভিনিউ ওভার ফিক্সড অ্যাসেট, সে রেভিনিউ ওভার ফিক্সড অ্যাসেট, ঠিক আছে? এটা হচ্ছে কিসের টার্নওভার? ফিক্সড অ্যাসেট টার্নওভার। এটা যদি আমরা গ্রাজুয়ালি কমতে দেখি, we might suspect two things. One is probably I have the demand for this product, I'm getting the revenue but I'm not investing properly. ওই ক্ষেত্রে এটা কি হবে? হায়ার হবে। বাট এমন যদি হয় যে আমার revenue is significantly declining but আমার ফিক্সড অ্যাসেট যা আছে তাই আছে, in that case this ratio is fall. and ম্যাটার হচ্ছে এখানে আমাকে যেটা কোশ্চেন করতে হবে, আমি কি এই ফিক্সড অ্যাসেট গুলো ধরে রেখেছি এমন কোন রেভিনিউ সোর্সের জন্য যে রেভিনিউ সোর্সের ডিমান্ড হ্যাজ ড্রপড সিগনিফিক্যান্টলি, এরকম কি হয়েছে কিনা সেই ব্যাপারটা দেখা লাগবে। নেক্সট ওয়ান হচ্ছে আমার যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইজ এ বিগ নন ক্যাশ এক্সপেন্ডিচার। সো এটার একটা অ্যাভারেজ একটা রিলেশন আছে অ্যাসেট বেসের সাথে, সেটা কি কোনোভাবে এফেক্টেড হচ্ছে কিনা, সেটা কি কখনো খুব বেড়ে যাচ্ছে কিনা, সেটা কি কখনো কোনোভাবে কমে যাচ্ছে কিনা। আহ আমার যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে, আহ এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা কি কনসিস্টেন্ট কিনা কোম্পানির অন্যান্য বা আমার ইন্ডাস্ট্রিতে অন্য যে কোম্পানিজ গুলো আছে তাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারের রেশিও কেমন রিলেটিভ টু দ্য প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট, এই ব্যাপারগুলো দেখা। কোম্পানির টপ ম্যানেজমেন্ট আর কোম্পানির কিছু রিলেটেড পার্টিস থাকে বা রিলেটেড কোম্পানিজ থাকে, বা উইদিন দ্য সাবসিডিয়ারিজ অথবা কোম্পানি যারা শেয়ার হোল্ডার্স তাদের সাথে যখন ট্রানজেকশনস করা হচ্ছে, সেই ট্রানজেকশনসে টার্মস গুলো কেমন, সেই টার্মস গুলোতে আহ সেই টার্মস গুলোতে আপনার অনেক সময় কিছু এক্সপেন্স ইনকার করা হয় বা কিছু এক্সপেন্স অ্যাভয়েড করা যায়, সেটা আসলে কতটুকু কনসিস্টেন্ট। সো আমরা ওয়ার্ল্ডকমের ওয়ার্ল্ডকম ইজ কোম্পানি যেটা ফাইন্যান্সিয়াল স্ক্যামের জন্য যে কোম্পানিজ গুলো বেশ পরিচিত, সেই কোম্পানিগুলোর সাথে এই কোম্পানিটার এক্সাম্পল বেশ আসে। আমরা একটু দেখে আসি যে ওয়ার্ল্ডকম যে কাজটা করেছে, ভেরি পপুলার স্ট্র্যাটেজি প্রফিটকে আপনার ব্রাশ আপ করার জন্য, সেটা হচ্ছে আপনার কি করা, এক্সপেন্সকে ক্যাপিটালাইজ করা। ঠিক আছে, আমরা একটু দেখি। So WorldCom was a major global communications company providing phone and internet services to both business and consumer market, became major player 1990 through acquisition. সেই কোম্পানিটা যেটা করেছে, engaged in the improper capitalization of operating expense. So আপনার এক্সপেন্স আছে অপারেটিং এক্সপেন্স কি রিকারিং নাকি নন রিকারিং? রিকারিং। সো সে যেটা করেছে এমন একটা অপারেটিং এক্সপেন্স যেটা হচ্ছে লাইন কস্টটা কিসের কস্ট, তার কস্ট অফ সেলস এর মতো, এর যে কস্ট অফ অপারেশনস এর মতো, যেটা তার অপারেশন রান করার জন্য থার্ড একটা কোম্পানি সাপ্লায়ার কোম্পানিকে দিতে হয়। So these costs are fees paid by the Qualcomm to a third-party telecommunication network providers for the right to use their network, and the proper accounting treatment for them is to classify them as operating expense. Recurring expense শুধু আপনি অপারেটিং এক্সপেন্স হিসেবে দেখাবেন, বাট ওয়ালকম যেটা করেছে তার এই এক্সপেন্সটা 1999 এর শুরু থেকে 2002 এর ফার্স্ট কোয়ার্টার পর্যন্ত সেটাকে ক্যাপিটালাইজ করে নিয়েছে। সেই কোম্পানিটা জুলাই 2002-তে ব্যাংক্রাপ্টসি ডিক্লেয়ার করেছে এবং রিস্টেটমেন্ট খেয়াল আছে আমরা বলেছিলাম। তো কেন রিস্টেটমেন্টের প্রয়োজন হয়েছে, এমন একটা অপারেটিং এক্সপেন্স এটা কোথায় দেখিয়েছে?
ক্যাপিটালাইজ করে ব্যালেন্স শিটে দেখিয়েছে, সো তার তো এটা ব্যালেন্স শিটে থাকার কথা না, তার তো অপারেটিং এক্সপেন্সে কম দেখিয়েছে। এখন সে অপারেটিং এক্সপেন্সে নিয়ে আসলে এটা পরবর্তী বছরগুলোতে যখন দেখাবে তখন তাকে আগের বছরের অপারেটিং এক্সপেন্সকে কি করতে হবে, বাড়াতে হবে না কমাতে হবে? বাড়াতে হবে। সো দিস ইজ এ প্র্যাকটিস অফ রিস্টেটমেন্ট। সো এখন অডিটরের কথা আসেন। এই কোম্পানি অডিট করা হয়েছিল, কে করেছিল? আর্থার অ্যান্ডারসন। এই অডিটর যতটা না ভালো কাজের জন্য পরিচিত, তার চেয়ে বেশি পরিচিত খারাপ কাজের জন্য। ঠিক আছে? সো সে কি করেছে? হু হ্যাড অ্যাক্সেস টু দ্য কোম্পানিজ রেকর্ড অ্যাকর্ডিং টু দ্য ফাইন্ডিংস অফ দ্য স্পেশাল কমিটি দ্যাট হেডেড দ্য ইনভেস্টিগেশন অফ দ্য ফেলিওর, আর্থার অ্যান্ডারসন ফেল টু আইডেন্টিফাই দ্য মিসক্লাসিফিকেশন অফ লাইন কস্ট অ্যামং আদার থিংস। ঠিক আছে? সো অ্যান্ডারসন যে সে অডিটর, তার এই মিসক্লাসিফিকেশন আইডেন্টিফাই করার কথা, সেই কাজটা ঠিক মতো করতে পারে নাই। ওকে, সেই কেসগুলো একটু দেখবেন, দেন আমরা কন্টিনিউ করছি। নেক্সট আমরা আরেকটি কোয়ান্টিটেটিভ টেকনিক্স দেখাচ্ছি, এটাকে আমরা বলছি ব্যাংক্রাফটস প্রেডিকশন মডেল। আই হোপ দ্যাট আপনি অন্য কোর্সে এটা সম্পর্কে জানবেন, বাট এটার প্রাইমারি পারপাস হচ্ছে একটা কোম্পানি, এটা রিলেটেড টু দ্য ওয়ার্ল্ডকম, যে কোম্পানিটা ব্যাংক্রাফট হয়েছিল। আহ, একটা কোম্পানি ব্যাংক্রাফট হতে পারে, এটাকে আমরা অ্যাসেস করতে পারি কিনা আগে থেকে, এটা প্রেডিক্ট করতে পারি কিনা, বা এটা প্রবাবিলিটি বলতে পারি কিনা? আনসার হচ্ছে পারি। এরকম একটা মেজারমেন্ট আমাদের আছে, যেটা পরিচিত হচ্ছে অল্টম্যান জিএস স্কোর নামে। সল্টম্যান জিএস করে কাইন্ড অফ, আপনি দেখেন যে এখানে কয়টা ভেরিয়েবল আছে, মানে আহ, পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। সে পাঁচটা ভেরিয়েবল কিন্তু অ্যাকাউন্টিং ভেরিয়েবল, এটার কোএফিসিয়েন্টস গুলো আছে। দ্য আইডিয়া ইজ ভেরি সিম্পল, এই ভ্যালুস গুলো আপনাকে ইনপুট দিতে হয়, কোম্পানির কি আছে, এবং মেজারমেন্ট ইজ এ কাইন্ড অফ যে এটা যত বেশি তত আপনার কোম্পানি সেফ। I mean, company is less likely to be bankrupt. সো স্কোর যদি 3 এর বেশি থাকে, ভেরি সেফ। আর এটা যদি 1.81 থেকে 3 এর মধ্যে থাকে, এটা মিডিয়াম রেঞ্জ। আর লেস দেন 1.81 এরকম যদি থাকে, তখন ভেরি লাইকলি টু বি ব্যাংক্রাপ্ট, এরকম একটা আহ, আপনার ডিমার্কেশন আছে। সো আমরা এটা খুব বেশি ইউজ করি না, খুব বেশি ইউজ করি না বলতে এই কোর্স আমরা এটা খুব বেশি অ্যাসেস করি না। উইথ দ্য গ্রাউন্ড দ্যাট আমরা মনে করিনি যে এই জিএস স্কোর ক্যালকুলেশন এবং এটার অ্যাসেসমেন্ট বা এটার আন্ডারস্ট্যান্ডিং আপনারা অন্যান্য কোর্সের সাথে বেশ পরিচিত। কাইন্ড অফ আপনারা যদি কর্পোরেট ব্যাংক ম্যানেজমেন্ট এরকম একটা কোর্স থাকার কথা আপনাদের ফোর্থ ইয়ারে, দেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টে এটার একটা অ্যাপ্লিকেশন আছে। সো সেখানে অল্পম্যান জিএস কোডটা ইউজ করা হয়। So আমরা জাস্ট এখানে যেটা জানলাম যে আমরা ব্যাংক্রাফটসি প্রেডিক্ট করা কোনো মডেল আছে কিনা, আনসার হচ্ছে আছে, সেটা হচ্ছে অল্টম্যান জিএস কোড। নেক্সট ওয়ান হচ্ছে ক্যাশ ফ্লো কোয়ালিটি। তো আমরা ক্যাশ ফ্লো কোয়ালিটিতে যেটা বলতে চাই সেটা হচ্ছে অ্যানালিস্টরা জানে যে, সরি অ্যানালিস্ট না, ম্যানেজমেন্ট জানে যে আমরা, আমাদেরকে অ্যানালিস্টরা যখন অ্যাসেস করবে, তারা ক্যাশ ফ্লোস ভালো দেখার চেষ্টা করবে। সো অ্যানালিস্টদের কাছে হাই কোয়ালিটি ক্যাশ ফ্লো মিনস হোয়াট? অ্যানালিস্টদের কাছে হাই কোয়ালিটি ক্যাশ ফ্লো মিনস হচ্ছে কোম্পানি যে ক্যাশ ফ্লোটা জেনারেট করছে, এই ক্যাশ ফ্লোটা এমন কিছু রিজনের কারণে আসছে, যেটা হচ্ছে একটা ভালো রিজন, যে ইকোনমিক পারফরমেন্স ওয়াজ গুড, ইকোনমিক রিয়েলিটি ইজ গুড, এই জন্য কোম্পানি ভালো ক্যাশ জেনারেট করতে পারছে। এবং এর আগে যেটা বলছিলাম যে একটা কোম্পানি ভালো রিপোর্ট আপনার দিয়ে থাকে, এটা অ্যাসেস করার উপায় হচ্ছে যখন আমরা বলতে পারি যে একটা কোম্পানির ক্যাশ আর্নিংস অথবা ক্যাশ ফ্লো রিলেটেড টু দ্য অ্যাক্রুয়ালস ইজ হায়ার। ঠিক আছে? সো এটা সব সময় আমরা
আমরা সবসময় যে একটা কোম্পানি যখন শুরু হয়েছে তখন যে তার রেভিনিউর একটা বিগ প্রপোর্শন ক্যাশ ফ্লোর মাধ্যমে আসবে, এটা আনলাইকলি। সো ইট ডিপেন্ডস যে একটা কোম্পানি যখন একটা ম্যাচিওর স্টেজে থাকে অটোমেটিক্যালি এটার ক্যাশ প্রপোর্শন রিলেটিভ টু অ্যাকচুয়াল সেলস অনেক বেড়ে যায়। বাট একটা কোম্পানি যখন লাইফ সাইকেলের শুরুর দিকে থাকে তার হয়তো অ্যাক্রুয়াল প্রপোর্শন রিলেটিভ টু দ্য ক্যাশ এটা বেশি থাকবে। সো হাই কোয়ালিটি ক্যাশ ফ্লো একটা কোম্পানি যখন থাকবে বা থাকতে পারে, এটা আমরা কিভাবে অ্যাসেস করব বা এটা আমরা কিভাবে বুঝবো? সো ভেরি অবভিয়াস যে একটা কোম্পানির ওসিএফ পজিটিভ থাকতে হবে এবং এই কোম্পানির যে ক্যাশ ফ্লোস আসছে মোস্টলি ফ্রম দ্য সোর্সেস হুইচ আর রিকারিং সোর্সেস, এবং এই কোম্পানি যে ক্যাশ ফ্লোস আসছে ওসিএফ এ সেগুলো সাফিসিয়েন্ট টু মিট আপ দ্য এক্সপেন্সেস রিকোয়ার্ড ফর capital expenditure, required for working capital expenditure, required for paying the consideration to the capital providers, এবং এটার ভোলাটিলিটি ইজ নট আপনার টু হাই, এই ব্যাপারগুলো দেখা। এখন ম্যাটার হচ্ছে আহ, আমরা অনেক সময় কিছু ফাইন্যান্সিয়াল পোর্টাল থাকে কাইন্ড অফ গুগলের যে ফাইন্যান্সিয়াল পোর্টাল আছে আমাদের কান্ট্রিতে আছে। সো অনেক সময় তারা যে নেট ইনকামটা দিয়ে থাকে বা যে ওসিএফটা দিয়ে থাকে সেটা আমরা প্রপারলি রিকনসাইল করতে পারি না কিছু ইনফরমেশন মিসিং এর জন্য। So, আমাদের যেটা করতে হয় র যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস সেটা দেখা লাগে। So, আমি বলার চেষ্টা করছি যে আপনাকে একটা এক্সারসাইজ টার্ম পেপারের জন্য করা লাগছে, সেটা হচ্ছে কোম্পানি যদি ডিরেক্ট অ্যাপ্রোচে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দিয়ে থাকে সেটা আপনাকে ইনডিরেক্ট অ্যাপ্রোচে ট্রান্সফর্ম করা লাগছে। তো সেটা করতে গিয়ে আপনি যদি কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ডিরেক্টলি কালেক্ট না করেন বা র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস না দেখেন, আপনি যদি ফাইন্যান্সিয়াল পোর্টালের উপর রিলাই করেন তখন কিন্তু আপনি সব নাম্বারস পাবেন না। তো ওই ক্ষেত্রে আপনি কিন্তু নেট ইনকাম আর ওসিএফ এর মধ্যে রিকনসিলেশনটা ঠিক মতো করতে পারবেন না। তো এই জন্য যেটা করতে হবে র ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আছে সেটার উপর রিলাই করতে হবে। কম্পিউটারাইজ যে মডেল গুলো আছে বা ফাইন্যান্সিয়াল পোর্টাল গুলো যে ওয়েতে এটা ক্যালকুলেট করে সেখানে অনেক সময় ইনফরমেশন মিসিং থাকে বা ওই ক্ষেত্রে তাদের ওসিএফ আর নেট ইনকামের রিকনসিলেশনটা প্রপারলি হয় না। যে কথাটা বলছিলাম যে এম স্কোর বা বেনিশ এম স্কোর নিয়ে আপনার ম্যানেজমেন্ট যেভাবে জানে যে তাদেরকে এম স্কোর দিয়ে অ্যাসেস করা হবে, সো তারা যেটা করে এমন ভাবে তাদের ফাইন্যান্সিয়াল ভেরিয়েবলস গুলো ডিসক্লোজ করে পার্টিকুলারলি যেগুলো এম স্কোর এর মধ্যে আসবে যেন তারা যেন ট্রেস আউট না হয়, তারা যেন স্ক্যান আউট না হয়। তো সেই ব্যাপারটা ক্যাশ ফ্লোর কোয়ালিটির ক্ষেত্রে সত্য। সে কোম্পানি ভালোভাবে জানে যে কোম্পানির যারা অ্যানালিস্ট তারা কোম্পানি ম্যানেজমেন্ট অ্যাসেস করবে এই ওসিএফ দিয়ে, ক্যাশ ফ্লোস দিয়ে। তো তারা যেটা করার চেষ্টা করে এই ক্যাশ ফ্লোস কে এমন ভাবে আহ রিপোর্ট করার চেষ্টা করে, এমন ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করে যেন তাদের ওসিএফটা দেখতে ভালো লাগে। তো ওসিএফটা কিভাবে আপনি দেখতে ভালো দেখাতে পারেন? সো দেয়ার আর সাম potential practices management does to beautify the OCF. So what are those practices? আমরা কি ফ্যাক্টরিং এর সাথে পরিচিত? আমরা কি ফ্যাক্টরিং নাম শুনেছি? ফ্যাক্টরিং, এটা এখানে কি করা হয়? হ্যাঁ, ফ্যাক্টরের ডিসকাউন্ট, কি ডিসকাউন্ট করা হয়? আচ্ছা, খেয়াল নাই। আচ্ছা, ফিউচার ভ্যালুকে হচ্ছে বর্তমান মূল্যে আনা হয়, এরকম কিছু। না ওই আলোচনায় না না। স্যার, এটা বিলকে ডিসকাউন্টিং করা হয়েছে। রাইট রাইট, বিলকে ডিসকাউন্ট করা হয়। আমরা একটু বাংলা কথা বলি, বিল বাট্টাকরণ শুনেছেন? জি স্যার, জি স্যার। প্রাপ্য বিল বাট্টাকরণ। হ্যাঁ, তো এখন আপনার ক্যাশ ফ্লোর অবস্থা ভালো না, আপনার বেশ ভালো ভালো অ্যাক্রুয়ালস আছে। So, আপনাকে তো ডিসক্লোজার দিতে হবে। এখন আপনি চাইছেন যে আপনার ক্যাশ ফ্লোসটা যেন একটু হেলথ ভালো হয়,
তো আপনি যেটা করলেন, আপনার যেগুলো প্রাপ্য বিল আছে এগুলোকে আপনি থার্ড পার্টি কারো কাছে সেল করে দিলেন। থার্ড পার্টি হতে পারে ব্যাংক, হতে পারে অন্য পার্টি, আমরা সাধারণত ব্যাংকের কথাই বলি। সো আপনার হয়তো 100 টাকার বিল, আপনি বাট্টা করলেন, বাট্টা করে পেলেন হচ্ছে 90 টাকা, 10 টাকা হচ্ছে আপনি কম্প্রোমাইজ করলেন। তো এতক্ষণ কিন্তু আপনার ক্যাশ ফ্লো যা ছিল তাই ছিল, বাট এখন আপনার 90 টাকা কি হলো, ইনফ্লো হলো না? এই ইনফ্লো বেড়ে গিয়ে কোথায় যোগ হবে? ওসিএফ এ যোগ হবে না? তো এটার কারণে আপনি কি করলেন, আপনার ওসিএফ বাড়াতে পারলেন। সো ওসিএফ বাড়লে আপনাকে অ্যানালিস্টটা ভালো বলবে না? সো আপনি এই ভালোটা শুনতে চান। এখন আপনি যে প্রক্রিয়ায় এই ভালোটা শুনলেন বা যে প্রক্রিয়ায় এই 90 টাকা জোগাড় করলেন, এটা কি একটা গুড প্র্যাকটিস? এটা একটা গুড প্র্যাকটিস না। আপনি আপনার এখানে তো একটা কম্প্রোমাইজ করতে হলো, আপনার একটা রেভিনিউকে একটা কম্প্রোমাইজ করতে হলো। সো আরেকটা কাজ আপনি করতে পারেন। সো কিছু কিছু কোম্পানি, অনেক ভালো কোম্পানি, ইন টার্মস অফ কালেক্টিং দ্য ক্যাশ ফ্রম কাস্টমার্স এজ আর্লি এজ পসিবল, বাট একই কোম্পানিগুলো যারা কাস্টমারদের, যারা ক্যাশ কালেকশনে খুব ভালো, কাস্টমারদের কাছে নগদে বিক্রি, আমরা বাকিতে বিক্রি করি না, এই একই কোম্পানিগুলো তাদের সাপ্লায়ার্সদের কাছে খারাপ হতে পারে। তারা যেটা করে, সাপ্লায়ার্সদের টাকা বছরকে বছর আটকে রাখে, বাট কাস্টমার থেকে টাকা টাইম মতোই কালেক্ট করে নেয়, বাট সাপ্লায়ার্সদেরকে ঠিক মতো কি দেয় না, তাদের বিলগুলো পেমেন্ট করে না। সো আমার একবার এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটা হচ্ছে হুয়াওয়ে কোম্পানিতে জয়েন করা। তো সেখানে তারা এই টিমের জন্য লোক নিচ্ছিল, যে যাদের কাজ হচ্ছে গ্রামীণ ফোন থেকে তাদের যতগুলো রিসিভেবলস আছে এগুলো কালেক্ট করা হচ্ছে, তাদের একটা বড় একটা অ্যাসাইনমেন্ট হবে। তো সেখানে আপনাকে কিছু ডেমো প্র্যাকটিস করে দেখাতে হবে, যে আপনি যখন আহ, তাদের ক্লায়েন্টের কাছে গেলেন, তাদের কাস্টমারের কাছে গেলেন কি কালেক্ট করার জন্য, হুয়াওয়ের পক্ষ থেকে হুয়াওয়ের যে বিলগুলো আটকে আছে সেগুলো আপনি কালেক্ট করবেন। এখন আপনাকে সে বিভিন্ন ধরনের অজুহাত দেখাবে, যেভাবে আমরা একজন আরেকজনকে টাকা ধার দিলে যেভাবে আমরা অজুহাত দেখাই, সেই ধরনের অজুহাত দেখাবে। তো সেগুলো আপনি কিভাবে নেগোশিয়েট করবেন, সেগুলো আপনি কিভাবে লুক আফটার করবেন, ঠিক আছে? সো আহ এই ব্যাপারগুলোর জন্যই কি হয়, আপনার আপনি কিভাবে নেগোশিয়েট করবেন সেই ব্যাপারগুলো দেখা হয়। সো ম্যাটার ইজ দ্যাট কোম্পানি কিন্তু এটা ভালো প্র্যাকটিস করছে না। সো কোম্পানি কেন পেমেন্ট বা পেয়েবলস আপনার কি করতে, ক্লিয়ার করতে ডেফার করছে বা ডিলে করছে, কারণ সে চায় যে তার ক্যাশ ফ্লোটা যেন ভালো থাকুক। সো ইট ইস নট অলসো গুড প্র্যাকটিস, ঠিক আছে? নেক্সট ওয়ান হচ্ছে ক্লাসিফিকেশন শিফটিং অর ক্লাসিফিকেশন মার্কেটিং। ইট ইজ আ কাইন্ড অফ ভেরি কমন, আমরা বলেছিলাম আপনাদের আগে। সেটা হচ্ছে আইএফআরএস আমাদেরকে যত ফ্লেক্সিবিলিটিস দিয়েছে সেটা হয়তো ইউএস গ্যাপ আমাদেরকে দেয় নাই, বাট এই ফ্লেক্সিবিলিটিসটা আইএফআরএস দিয়েছে যে ম্যানেজমেন্ট যেন এটা প্রপারলি ইউটিলাইজ করে, কারণ আইএফআরএস এর চেয়ে ম্যানেজমেন্ট তার কোম্পানি সম্পর্কে ভালো জানে। তো ম্যানেজমেন্ট কে বলেছে যে ইন্টারেস্ট পেইড এটা তুমি অপারেটিং এ দেখাতে পারো, ফাইন্যান্সিং এও দেখাতে পারো। এখন কোম্পানি যদি দেখে যে তার ওসিএফ এর হেলথ ভালো না, সেটা কোথায় দেখাবে? ইন্টারেস্ট পেইডটা কোথায় দেখাবে সে? স্যার ফাইন্যান্সিং কস্ট। ফাইন্যান্সিং কস্টে দেখাবে, ঠিক আছে? তো এই ধরনের প্র্যাকটিস গুলো করে থাকে, সেই প্র্যাকটিস গুলো আইডেন্টিফাই করতে হবে যে সেই কাজটা করছে কিনা। ক্যাশ ফ্লো কোয়ালিটিস নিয়ে কিছু কেস আছে, সেটা একটু দেখবেন। যে কথাগুলো বলছিলাম, সে আচ্ছা, নেক্সট ওয়ান আমরা যে যে কেসটা বলছিলাম একটু আগে, ইন্টারেস্টের ক্লাসিফিকেশনের শিফটিং, সেটা হচ্ছে নটিকা এন্টারপ্রাইজে আছে। ফাইনালি দ্য ব্যালেন্স শিট কোয়ালিটি,
the issues are very much obvious যে ব্যালেন্স শিটে আপনি যে মেজারমেন্টস গুলো দিচ্ছেন this should be calculated in an unbiased way and fair presentation হতে হবে। আমরা ভেরি গুড এক্সাম্পল যে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিস, এটা আপনাকে যেটা ট্রেডিং সিকিউরিটিস সেটা দেন অ্যাভেলেবল ফর সেল যেটা, তারপর ট্রেডিং সিকিউরিটিস, তারপর হচ্ছে আপনার হেল্ড টু ম্যাচুরিটি এটা আপনাকে দেখাতে হবে হিস্ট্রিক্যাল কস্টে বা অ্যাকুইজিশন কস্টে, বাট অ্যাভেলেবল ফর সেল যেটা সেটা আপনাকে ফেয়ার ভ্যালুতে দেখাতে হবে। এখন আপনি ফেয়ার ভ্যালু যে মেজারমেন্ট সেটা আপনি প্রপারলি করছেন কিনা, তো সেই ব্যাপারটা দেখা লাগবে, সেই ব্যাপারটা করা হয়েছে কিনা। দেন কোম্পানির লিভারেজ রেশিও অনেক বেশি হতে পারে, সো কোম্পানি যখন লিভারেজ রেশিও অনেক বেশি হাই, ভেরি লাইকলি যে কোম্পানি মাইট এনগেজ ইন ম্যানিপুলেটিং দ্য আর্নিংস, যেটা রিজন অলরেডি বলেছি। সো লিভারেজটা প্রপারলি আপনাকে অ্যাসেস করে দেখতে হবে যে লিভারেজটা কোম্পানিকে প্রপারলি প্রেজেন্ট করেছে কিনা, যার মাধ্যমে অ্যানালিস্ট প্রপারলি বুঝতে পারে যে কোম্পানি লিভারেজ রেশিও আসলে কত। ঠিক আছে, সো ইন এডিশন টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আমরা রিস্কের ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করতে পারি যে একটা কোম্পানির রিস্কিনেস কেমন। দিস আর সামথিং ম্যানেজমেন্ট কমেন্ট্রি, তারপর ফাইন্যান্সিয়াল প্রেস, এগুলোতে কোম্পানি সম্পর্কে ডিসকাশন হয়। সো সেখান থেকে ইনফরমেশনের বেসিসে আমরা কোম্পানির রিস্কিনেস বা তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর কোয়ালিটি কতটুকু কম্প্রোমাইজ করতে পারি সেগুলো অ্যাসেস করতে পারি। সো আমরা আমাদের ডিসকাশন আজকে এতটুকুতে ক্লোজ করব। আমাদের নেক্সট ক্লাস একই টাইমে একই দিন নেক্সট উইকে হোপফুলি। সো আমরা অ্যাটেন্ডেন্সটা কল করব। যিনি অ্যাটেন্ডেন্স দিবেন তিনি শুধুমাত্র